আমার পেটের বেবিটা মনে হয় আর বেঁচে নেই তীব্র। মাঝরাতে শরীর ঝাঁকিয়ে টেকে তুলে আমার স্ত্রী নন্দিতা কথাটি বলল। আমার ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে অনেকটা রেগে গিয়ে বললাম, এসব কি কথা বলছো নন্দিতা? আমি সত্যি বলছি, বেবিটা নড়াচড়া করছে না গতকাল থেকে। এবার আমি একটু অবাক হলাম। বিছানায় বসে চশমাটা চোখে দিলাম। নন্দিতা কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর পেটে কিছুক্ষণ হাত দিয়ে দিয়ে রাখলাম। মুহূর্তে আমার শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল, সারা শরীর দিয়ে ঘাম ছড়তে থাকলো। নন্দিতা ঠিকই বলছে, পেটের বেবিটা সত্যিই নড়াচড়া করছে না। নন্দিতা কাঁদো কাঁদো স্বরে বলল, ওরা আবার আমার বেবিটাকে মেরে ফেলেছে তীব্র, ওরা আবার আমার সন্তানকে মেরে ফেলেছে। বলি আমি জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো। আমি কাঁধ হয়ে বসে রইলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। নন্দিতার কান্নার শব্দে সারা বাড়ির লোকজন চেকে গেল। বাবা মা বড় ভাই ভাবি সবাই আমার রুমে আসলো। ভাবি এসে নন্দিতাকে ধরে বলল, কি হয়েছে নন্দিতা, কাঁদছিস কেন? এই অবস্থায় কাঁদা তো ঠিক না, এতে বেবির সমস্যা হবে তো বোন। কি হয়েছে বৌমা, এত রাতে কাঁদছো কেন? বলো আমাদের। তীব্র কিছু বলেছে? তীব্র কি হয়েছে রে? বৌমাকে কিছু বলছিস নাকি? সবার প্রশ্ন যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এখন আমি কিছুই ভাবতে পারছি না। ভয় আমার শরীর হিম হয়ে আসছে। নিজের সন্তানকে এভাবে প্রত্যেকবার হারানো একটা বাবার কাছে যে কতটা কষ্টদায়ক সেটা একজন বাবাই জানেন। নন্দিতা ভাবিকে উদ্দেশ্য করে কান্না করতে করতে বলল, ভাবি, আমাদের বেবি আর বেঁচে নেই। কথাটা শুনে মা বাবা ভাইয়া ভাবি সবাই চমকে উঠল। মা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, কি বললে বৌমা? আমার দাদু ভাই আর নেই মানে? কি অলক্ষণে কথা বললে তুমি? নন্দিতা শান্ত হয়ে বসতো। কিভাবে বুঝলি বেবিটা বেঁচে নেই? ও নড়াচড়া করছে না ভাবি, কাল সকাল থেকে ও নড়াচড়া বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন। নন্দিতার কথা শুনে ভাবি নন্দিতার পেটে কিছুক্ষণ হাত রাখলেন, রেখে চোখ সংকুচিত করে ভাইয়ের দিকে তাকালেন। এর অর্থ নন্দিতা যা বলছে সেটা সত্যি। ভাইয়া বলে উঠলেন, এইসব চিন্তা বাদ দাও, ওইরকম কিছুই হয়নি, তোমরা মিছেই চিন্তা করছো। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করেছি, মেডিকেল পরীক্ষা করলেই বোঝা যাবে আসল সত্য কি। কি রে তীব্র, তুই কিছু বল। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে। ভাই অ্যাম্বুলেন্সকে ফোন করলো। আমি নন্দিতার মাথায় হাত বোলাচ্ছি আর ওকে সান্ত্বনা দিচ্ছে। ভেতরে ভেতরে আমার আবারও সে অজানা ভয় কাজ করা শুরু করে দিয়েছে। মা দরজার কাছে গিয়ে কান্না করছে আর বলছে, সব এই অপয়া মেয়েটার দোষ। ও আমার ছেলেটার জীবনে একটা খুশির সংবাদ এনে দিতে পারল না। অলক্ষণী মেয়ে। বিয়ের সময় বারবার করে বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না, একে দেখে আমার সুবিধা ঠেকছে না। এখন হলো তো, সর্বনাশের কিছু বাকি রইল? একবার নয়, দুইবার নয়, তিনবার। এই নিয়ে 3বার হলো বাচ্চা নষ্ট। এই সব এই কুলাঙ্গার মেয়ের দোষ। মাকে উদ্দেশ্য করে বাবা বললেন, তুমি চুপ করবে? এখন এসব কথা না বললে কি নয়? একে তো দেখছো এরকম একটা ঘটনা ঘটেছে, কিসের কি তুমি সান্ত্বনা দিবে তা না করে উল্টাপাল্টা বকেই যাচ্ছ। তুমি চুপ থাকো। এই অপয়া মেয়ের দিকে হয়ে কথা বলবে না একদম। ওই মেয়েকে আমি আর বাড়িতে রাখবো না। আমার অমন সুন্দর একটা ছেলের জীবন এই মেয়ের পাল্লায় পড়ে নষ্ট হতে দিব না। আমি তীব্রকে আবার বিয়ে করাবো। ইউ ব্ল্যাডি ম্যান। কথাটি বলেই বাবা মায়ের দিকে তেড়ে গেল। ভাইয়া তখন বাবাকে থামিয়ে দিয়ে মাকে বলল, মা, তুমি প্লিজ এখন চুপ করো, এসব কথা এখন বলার মানে হয় না। বাইরে সাইরেন বাজার শব্দ হচ্ছে। নন্দিতাকে অ্যাম্বুলেন্সে তুলে আমি ভাইয়া আর ভাবি গেলাম সাথে। বেডে আচ্ছা হয়ে আছে নন্দিতা, তার পাশে বসে আছি আমি। ও অনবরত কেঁদে চলছে। আমি ওর হাত শক্ত করে ধরে বসে আছি। নন্দিতা আমার দিকে করুণ দৃষ্টি নিয়ে বলল, তীব্র, আমি তোমায় কখনো বাবার সুখ দিতে পারবো না। তুমি আবার বিয়ে করে নাও প্লিজ। আমার জন্য তোমার কষ্ট আমি মেনে নিতে পারছি না। প্লিজ নন্দিতা, চুপ করো তুমি। ডক্টর এখনই চলে আসবে। রিপোর্ট আসলে দেখা যাবে আমরা যেমন ভাবছি তেমন কিছু হয়নি। তুমি মনে সাহস রাখো। কিছুই ঠিক হবে না তীব্র, আমি জানি। কি জানো তুমি? আমি একটা স্বপ্ন দেখেছিলাম গত পরশুদিন। কি স্বপ্ন? আগে তো বলনি।
আগে বলিনি কারণ তোমার মন খারাপ হবে এজন্য বলিনি। এখন বলো, কি দেখেছিলে স্বপ্নে তুমি? আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে আমার চারদিক দৌড়ে বেড়াচ্ছে। মেয়েটার পরনে সাদা ধপধপে একটা ফ্রক ছিল, চোখ দুটি নীল, কি সুন্দর চুল, একটা প্রজাপতির পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছে। আর মেয়েটা হঠাৎ হঠাৎ আমার দিকে তাকাচ্ছে আর মামা বলে ডাকছে। আর আমি প্রত্যেকবার তার মা ডাকে চমকে উঠছি। তখনই 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 কি নন্দিতা? তখন কোথা থেকে যেন তুমি এলে। মেয়েটা তোমায় দেখে বলতে লাগলো, মা, মা আমায় বাঁচাও, মা, মা, এই লোকটা আমায় নিয়ে যেতে এসেছে মা, প্রত্যেকবার এই লোকটাই আমায় মেরে ফেলে মা, আমায় তুমি বাঁচাও। আমি দেখি মেয়েটি এরকম বলল। তারপর? তুমি এসে মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছ। আমি শত চেষ্টার পরেও আটকাতে পারছি না। তোমার পা ধরে ওকে ভিক্ষা চাইলাম, তুমি আমায় লাথি মেরে ওই মেয়েটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ। আমি মাটিতে পড়ে কাঁদতে লাগলাম। তুমি তখন মেয়েটাকে নিয়ে যাচ্ছ আর বলছো, আমি থাকতে তোর কোনো সন্তান হতে দেব না আমি, এবারেও মেরে ফেললাম বলে একটা বিকট হাসি দিলে। নন্দিতা নন্দিতা এবার বলা শেষ করে আমি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ভেবে পাচ্ছিলাম না নন্দিতা এরকম স্বপ্ন দেখলো, আর কেনই বা আমাকে সেখানে এরূপ আশার মতো কাজ করতে দেখলো। আমি কিনা প্রত্যেকবার নিজের সন্তানকে মেরে ফেলে। ভাবনার অবসান ঘটিয়ে ডাক্তার আসলো। তারা নন্দিতাকে নিয়ে গেল এক্সরে করাতে। নিয়ে যাওয়ার সময় নন্দিতা আমায় দেখে অনেক কাঁদল। আমি শুধু তাকে অভয় দিলাম, সব ঠিক হয়ে যাবে কথাটা বলে। আমি আর ভাইয়া বাইরে অপেক্ষা করতে লাগলাম। মনে মনে ভাবলাম পুরনো সেসব কথা। আমাদের বিবাহের 7 বছর অতিবাহিত হয়েছে। এই নিয়ে 3বার নন্দিতার সন্তান সম্ভব হলো, কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকবারই কোনো না কোনোভাবে আমাদের সন্তানটা নষ্ট হয়েছে। প্রথমবার সে একটা মৃত শিশু জন্ম দিল। এরপর জন্মের পর কাছে গিয়ে দোলনা দেখলাম কোনো সন্তান নেই। আর এখন এর ব্যাখ্যা আমাদের আজও নেই। ডাক্তারও রিপোর্ট দেখতে গিয়ে মনে হলো চরম আতঙ্কে পড়ে গেলেন। তারাও হাতের পেট দিয়ে ঘাম মুছতে মুছতে নন্দিতার দিকে ভীতু নজরে দেখালো। এরপর আমার সাইডে এনে বললেন, মিস্টার তীব্র, আপনার স্ত্রী পেটে কোনো সন্তান নেই, কখনো ছিলও না। তীব্র অনেকটা চমকে উঠল। এটা কিভাবে সম্ভব? নন্দিতা তো 7 মাসের অন্তঃসত্ত্বা। ওরা সবাই এতদিন এটাই জানতো যে নন্দিতার গর্ভে তীব্রর সন্তান বেড়ে উঠছে। ডাক্তারের কথায় তীব্র ক্ষিপ্র কণ্ঠে বলে ওঠে, আপনারা সব কি বলছেন ডাক্তার সাহেব? আমার স্ত্রী গর্ভবতী, আর আপনারা কিনা বলছেন তার পেটে কোনো সন্তান নেই। দেখুন মিস্টার তীব্র, আমরা ডাক্তাররা কখনো শুধু কথায় বিশ্বাসী না, আমরা সবসময় রিপোর্টে বিশ্বাসী হই। রিপোর্টে কি লেখা? আপনি নিজেই দেখুন, তাহলে নিজেই বুঝতে পারবেন। কথাটা বলে ডাক্তার সাহেব তার হাতে রিপোর্টটা তীব্রকে দেয়। তীব্র হাতে নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল রিপোর্টের পানে। এই জীবনে এতটা বিস্ময় হয়তো সে হয়নি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। চোখের চশমাটা হাতে নিয়ে পাঞ্জাবির পকেটের কাছে হালকা স্লাইড করে পরিষ্কার করে আবারও চোখে দিয়ে রিপোর্টের দিকে তাকালো। না, রিপোর্ট সে প্রথমে যেটা দেখেছিল সেটাই আছে। রিপোর্টে স্পষ্ট লেখা, প্রেগন্যান্সি কোয়ালিটি নেগেটিভ। তীব্র কপালের ঘাম মুছতে মুছতে মনে মনে ভাবছে, তাহলে এতদিন ধরে নন্দিতার গর্ভে কি বেড়ে উঠেছে? ওর গর্ভে কি আমার সন্তান বের উঠছে না? সেখানকার একটা চেয়ারে ধপ করে বসে পড়ে সে। হঠাৎ ফোনে রিং বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে আওয়াজ আসলো, তীব্র। হ্যাঁ বাবা, বলো। বৌমার কি অবস্থা? আমাদের তো জানালেও না, আমরা কতটা চিন্তায় আছি। বাবা, একটা বিরাট সর্বনাশা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? তোমার গলায় এমন শোনাচ্ছে কেন তীব্র? বৌমা কি ঠিক আছে? কি হলো, চুপ করে আছো কেন? বাবা, এতদিন আমরা যা ভেবেছিলাম তা সম্পূর্ণ মিথ্যা ছিল। কি? কোনটা মিথ্যা ছিল? নন্দিতার গর্ভে কোনো সন্তান নেই বাবা। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছে, ওর পেটে কোনো বাচ্চা নেই। কথাটা শোনা মাত্র শেখর চৌধুরী থম মেরে কানে ফোন ধরে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তার হাত থেকে ফোনটা নিয়ে মিসেস রামিয়া চৌধুরী বললেন, তীব্র, কি হয়েছে রে? কি বললি তোর বাবাকে? উনি এভাবে ভয় পেয়ে গেলেন কেন? সেটা বাবার কাছে শোনো নেও মা, এখন রাখি। টুটটুট শব্দে ফোনটা কেটে দিয়ে মাথায় হাত রেখে বসে রইল তীব্র। রিপোর্টটা হাতে নিয়ে বসে থাকা ঠিক হবে না। ভাইয়া ভাবিকে জানা দরকার ঘটনাটা। 1 পা 2 পা করে সে তার স্ত্রীকে যে রুমে রাখা হয়েছে সেখানে গেল।
গিয়ে দেখলো নন্দিতা একাই শুয়ে আছে, তার ভাবিকে দেখা যাচ্ছে না। তীব্র নন্দিতার কাছে গেল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নন্দিতা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না, হচ্ছে না। ভাবি কোথায় নন্দিতা? জানি না তো, আমি তখন থেকে এখানে একা একা শুয়ে আছি। কি বলছো? ভাবি ছিল না রুমে? কোথায় গেল ভাবি? অষ্টমে নেই তো? ওখানে নেই, থাকলে তো এতক্ষণ থাকার কথা না। নন্দিতা, তোমাকে একটা সংবাদ দেওয়ার আছে। আমি নিজের বিষয়টা মানতে পারছি না এখনো। আদৌ এরকম ঘটনা কখনো ঘটেছে কিনা আমি জানি না। কি হয়েছে তীব্র? আমার সন্দেহ কি ঠিক? বলি নন্দিতার চোখের কোণে জল চলে এলো। এই অবস্থায় যদি ওকে বলি যে তোমার গর্ভে কোনো সন্তান আদৌ ছিল না, তাহলে সে এই ব্যথা সইতে পারবে না, বরং ওকে পরে জানায় বিষয়টা। অনেক মিথ্যে অজুহাত দিয়ে ভুলিয়ে ভালিয়ে অন্য কথার ফাঁদে ফেলিয়ে তীব্র এই ভয়ঙ্কর সত্যটা নন্দিতাকে জানালো না। তখনই কোথা থেকে যেন ভাবি তোড়জোড় করে ছুটে এসে আমায় বলল, তীব্র, ডাক্তার সাহেব তোমায় ডাকছে। তুমি কোথায় ছিলে ভাবি? নন্দিতাকে এভাবে একা রেখে? ডাক্তার এই ঔষধগুলো আনতে বলেছিল, তুমি তো কোথায় যেন ছিলে, তোমার ভাইয়াও নেই, তাই বাধ্য হয়ে আমিই নিয়ে আসলাম। ও আচ্ছা, তুমি এখানে ওর সাথে থাকো, আমি শুনে আসি ডাক্তার কি বলে। ডাক্তার সাহেব, আসতে পারি? আসুন। তীব্র ভেতরে ঢুকে চেয়ারটাই বসলো। রুমে ফিনাইলের তীব্র গন্ধ নাকে আসছে। ডাক্তারের দিকে চোখ পড়তেই তীব্র লক্ষ্য করল ডাক্তার আলোয় কি যেন একটা ফেলে গভীর মনোযোগ দিয়ে ইকুয়েশন করছে। তীব্র হালকা কাশি দিয়ে নিজের উপস্থিতি বোঝাতে চাইলেও ডাক্তারের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তিনি বারবার টিস্যু পেপার দিয়ে মুখ মুছছেন। তাকে অনেক চিন্তিত এবং হতাশ লাগছে। তবে কি ডাক্তার নন্দিতার বিষয়ে কোনো জটিল বিষয়ে কথা বলবে? সেটাই এত মনোযোগ দিয়ে ইকুয়েশন করছে। তার চিন্তার অবসান ঘটিয়ে ডাক্তার বললেন, মিস্টার তীব্র, আপনি তো মিস নন্দিতার হাজবেন্ড, তাই না? জি। আমরা তার পেটে একটা অস্বাভাবিক কিছুর উপস্থিতি লক্ষ্য করছি। তীব্র একটু ভয় পেয়ে গেল। বিষণ্ণ কণ্ঠে বলল, কিরকম অস্বাভাবিক ডাক্তার সাহেব? গর্ভে শিশু থাকলে যেরকম একটি মাংসপিণ্ড বোঝা যায়, সেরকম একটি বস্তু আপনার স্ত্রীর পেটে রয়েছে। তীব্র চেয়ার থেকে দাঁড়িয়ে চরম উত্তেজনায় ফেটে পড়ে ডাক্তারের দিকে অনেকটা ঝুঁকে বলল, তাহলে কি ডাক্তার সাহেব, নন্দিতার গর্ভে আমার সন্তান আছে? আমাদেরও তো সেরকমই মনে হচ্ছে। আমাদের জীবনে এটাই প্রথম ঘটনা। তীব্র ডাক্তারের সাথে কথা বলছে এমন সময় ভাবি এসে তীব্রকে বলল, তীব্র, মা বিষ খেয়েছে। মা বিষ খেয়েছে মানে? কি বলছো তুমি ভাবি? হ্যাঁ, সত্যিই মা বিষ খেয়েছে। বাবা এখনই ফোন করে বলল। মা এখন কোথায়? বাবা বলল এখানে নিয়ে আসছে। ভাবি, আমি আর পারছি না। এদিকে এ চিন্তা, আবার ওদিকে মা এরকম একটা কাজ করে বসলো। আমি পাগল হয়ে যাব ভাবি, আমি পাগল হয়ে যাব। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি ওরা এখন কোথায়। তুমি ডাক্তারের সাথে কথা বলো। চলো, আমিও যাব। ডাক্তারের রুম থেকে বের হতেই ডাক্তার বলল, মিস্টার তীব্র, আপনার স্ত্রীকে অপারেশন করাতে হবে খুব শীঘ্রই। সেটার বিষয়ে বলে যান। যদি অপারেশন করা লাগে তাহলে করুন, আমার স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয়। আর হ্যাঁ, আমি আসার পর তবেই করবেন। বলে রুম থেকে বের হয়ে গেল। বের হতেই তীব্রর বাবা শেখর চৌধুরীর সাথে মুখোমুখি দেখা। তীব্র মুহূর্তেই বলল, বাবা মা কোথায়? এত অস্থির হওয়ার কিছুই নেই তীব্র। তোমার মাকে ওটিতে নিয়ে গেছে, তেমন বিষক্রিয়া ছড়াতে পারেনি। ওই মহিলা কি খেয়েছে শুনতে চাও? কি খেয়েছে? গত পরশু আমি যে আরশোলা মারার বিষ এনেছিলাম না, সেটা খেয়েছে। একটু মুখে ঢেলে দিতেই আমি ধাক্কা দিয়ে ফেলে দিই, তারপর এখানে নিয়ে আসলাম। গাধা মহিলা। কিন্তু মা বিষ কেন খেতে গেল? কেন আবার আমার বিপক্ষে চলতে হবে না? আমি ভাবলাম পরিবারে অশুভ ছায়া নেমে এসেছে, একটা পুণ্যের কাজ করা দরকার। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম প্রাইমারি স্কুলের পাশে যে পুকুরটা আছে ওটা ভরাট করে ওখানে একটা বৃদ্ধাশ্রম গড়ে তুলে দিব। এজন্যই বিষ খেলো? হ্যাঁ, গাধা মহিলা বলে কি না, কেন বৃদ্ধাশ্রম বানাতে হবে না। এভাবে দুই এক কথা হতে হতেই সে বিষ খেয়ে নিল।
এসব বাদ দাও, বৌমার কি খবর তীব্র? বাবা, ডাক্তার বলেছে ওর অপারেশন করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সে বিষয়ে কথা বলছিলাম, তখন ভাবি এসে বলল মা বিষ খেয়েছে। এখন যাও, ডাক্তারের সাথে কথা বলো তুমি, আমি এদিকেই আছি। তীব্র কিছুটা চিন্তামুক্ত হয়ে পুনরায় ডাক্তারের ঘরে গেল। দরজায় কড়া নাড়তেই ডাক্তার সাহেব একটা বইয়ে চোখ রেখেই বলল, ইয়েস কাম। ডাক্তার সাহেব, অপারেশনটা কি এখনই করাবেন? যত সময় যাবে ব্যাপারটা তত জটিল হবে। বাই দ্য ওয়ে, আপনার স্ত্রীর রিপোর্টটা এসে গেছে। ওনার পেটে টিউমার হয়েছে, তাও একটা না দুইটা। রীতিমতো সেগুলো অনেক বৃহদাকার ধারণ করেছে। এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। তীব্র ডাক্তারের কথা শুনে তীব্র চমকে উঠল। নন্দিতার পেটের টিউমারকে এতদিন নিজের সন্তান ভেবে রেখেছিল সে। অজান্তেই চোখের কোণ বেয়ে অশ্রু গাল বেয়ে মাটিতে পড়ল। হাতের পিঠ দিয়ে চোখ মুছে করুণ স্বরে বলল, নন্দিতার পেটে দুটো টিউমার? হায় রে ভাগ্যের পরিহাস। আমরা ভেবে বসলাম। আমার একটা কথা বিশ্বাস হচ্ছে না মিস্টার তীব্র। এত বড় ভুল আপনারা করলেন কিভাবে? সন্তান গর্ভে ধারণের ব্যাপারটা আর টিউমার ধারণের ব্যাপারটা তো একই না। এই পার্থক্যটুকু কি মিস নন্দিতা বুঝতে পারেনি? আমি জানি না ডাক্তার সাহেব। সেসব বাদ দিন। হিউম্যান নিউরন অনেক পাওয়ারফুল একটা জিনিস, বুঝলেন? আপনি যদি দৃঢ়ভাবে ভেবে বসেন থাকেন যে আপনার ডান হাতে অবশ হয়ে আছে, তাহলে দেখবেন আপনি সত্যিই হাত নাড়াতে পারছেন না। আমার মতে মিস নন্দিতার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। মানসিকভাবে তিনি দুর্বল চিত্তের। চা খাবেন? না, চা খাবো না। আপনারা তাহলে অপারেশনের ব্যবস্থা করুন। ডাক্তার, আমার স্ত্রীর কি কোনো সমস্যা হবে? সে সুস্থ হবে তো? হ্যাঁ, আমরা আশাবাদী। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। আমি তাহলে আসি। হ্যাঁ, আসুন। আর কাউন্টারে 50,000 টাকা জমা করুন, আমরা ব্যবস্থা করছি। জি, আচ্ছা। বলেই রুম থেকে বের হয়ে আসলো তীব্র। নন্দিতার কাছে যেতেই দেখল সেখানে বাবা, ভাইয়া, ভাবি সবাই। ওদের দেখে নিজের মনে কিছুটা স্বস্তির আভাস ফুটে উঠল। মৃদু স্বরে সবার উদ্দেশ্যে বলল, বাবা, ভাইয়া, ভাবি, তোমরা একটু বাইরে যাবে প্লিজ? আমার কিছু কথা ছিল। হ্যাঁ, বলো বলো, আমরা বাইরেই আছি। সবাই বাইরে গেলে তীব্র নন্দিতার কাছে বসল। পর কপালে হাত বুলিয়ে দিল। কপালে একটা ভালোবাসার ছোঁয়া এঁকে দিয়ে কাছাকাছি বসল। নন্দিতা তীব্রর গালে আলতোভাবে হাত রেখে করুণ স্বরে বলল, তুমি খেয়েছো? সকাল থেকে কিছুই খাওনি তাই না? এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বা। আমি সুস্থ আছি নন্দিতা, শুধু তুমি সুস্থ ওঠো প্লিজ। বলেই নন্দিতাকে জড়িয়ে ধরে কান্না করছে তীব্র। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নন্দিতা ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এই পাগল, কি হয়েছে? কাঁদছো কেন? তোমাকে অনেক ভালোবাসি গো। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না, মরে যাবো আমি। তীব্রর এইরূপ আচরণে নন্দিতার চোখে জল চলে এলো। সে মৃদু স্বরে তীব্রর কানে কানে বলল, একবার যখন হাত ধরেছি তখন মরণের আগ পর্যন্ত ছাড়বো না। তুমি শুধু এভাবে আমায় ভালোবেসো। এখন বাজে দুপুর 12টা। নন্দিতাকে অপারেশন করানোর জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। তীব্র এক মুহূর্তও স্থির নেই। এখানে ওখানে পাইচারি করছে আর বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডাকছে। শেখর চৌধুরী বসে আছে চিন্তিত গম্ভীর মুখ নিয়ে। তিনি গালে হাত রেখেই তীব্রকে বলল, তোমার ভাই ভাবি কোথায় তীব্র? দেখতে পাচ্ছি না যে। বাবা ওর বাসায় গেছে। মাঝরাত থেকে ভাবির ঘুম হয়নি, মাথা ধরেছে, তাই ভাইয়াকে বলে বাসায় পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা, তুমি খেয়েছো? হুম। মিথ্যা বলো কেন? যাও কিছু খেয়ে এসো নিচে থেকে। আমি আছি এখানে, কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো। আমি থাকি না বাবা, খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। নন্দিতার ভালোই ভালো অপারেশনটা হলেই হয়। ছেলের এই ভালোবাসায় শেখর চৌধুরী মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, ছেলেটা দায়িত্ব নিতে শিখে গেছে। ডাক্তার শিহাব অপারেশন থিয়েটারে অপারেশন শুরু করে দিয়েছে। তার একটা আলাদা ফোন থাকে সাথে সব সময়। খুবই প্রয়োজন না হলে সেই ফোনে ফোন দেয় না কেউ। এই নাম্বারটাও সবার কাছে নেই। তার খুব কাছের পরিচিত এবং হসপিটালের কিছু স্টাফের কাছে নাম্বারটা দেওয়া আছে। বারবার করে বারণ করা আছে সেই নাম্বারে ফোন দেওয়ার কারণটা হবে মারাত্মক গুরুত্বপূর্ণ।
কেননা সেই নাম্বারে ফোন দিলে ডাক্তার শিহাবকে ধরতেই হবে। সেই মিনি ফোনটা পকেটে বাজতে থাকলো। ডাক্তার শিহাব সাইডে এসে রিসিভ করতেই একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। কেমন আছেন ডাক্তার শিয়াব? কুশল বিনিময় না করে কাজের কথা বলুন। আপনি এখন আমার হাতের পুতুল ডাক্তার শিয়াব। রসিকতা করছেন? ফোন রাখুন, আমি এখন থিয়েটারে আছি। রসিকতার জন্য পরে দেখে নিব আপনাকে। রাবি সৌমেন। বলে ফোনটা কেটে দিয়ে পকেটে রাখতেই টুম করে একটা মেসেজের আওয়াজ আসলো। ওপেন করতেই দেখলো একটা ভিডিও। ভিডিওটা ওপেন করতেই ডাক্তার শিহাব চমকে উঠলেন। সারা শরীর ঘামতে শুরু করে। যে নাম্বারে ফোন এসেছিল সেই নাম্বারে ডাক্তার শিহাব ফোন করলো। ও পাশ থেকে ধরতেই অট্ট হাসির আওয়াজ ভেসে এলো। কি মিস্টার শিয়াব, ভয় পেয়ে গেলেন? কি চান আপনি? তেমন কিছুই না, এখন যে অপারেশনটা করছেন সেখানে হালকা একটা কাজ করতে হবে। কি কাজ? আর কোনোদিনও যেন নন্দিতা মা হতে না পারে সেই ব্যবস্থা করবেন আপনি। কি কি বলছেন এসব? একজন ডাক্তার হয়ে এসব আমি কখনোই করতে পারবো না। আর না করলে আমি কি করতে পারি দেখাবো সেটা। না প্লিজ, আমার মেয়েকে কিছু করবেন না। আমি করব, যা বলবেন তাই করবে। আমার মেয়েকে ছেড়ে দিন প্লিজ। গুড, এমন ব্যবস্থা করবেন যেন নন্দিতা আর কখনোই মা হতে না পারে। আর যদি এর ব্যতিক্রম করেছেন তো নিজের মেয়ের মুখের বাবা ডাক শুনতে পারবেন না। গট ইট? আমি করব, যা বলবেন তাই করব। আপনারা আগে আমার মেয়েকে ছেড়ে দিন। যা বলেছি সেটা করবি, তা না করে তোর মুখে এত কথা ফুটছে কেন? তখনই ডাক্তার শিহাব ফোনের অপর পাশ থেকে চিৎকারের আওয়াজ পায়। এটা যে তার আদুরে মেয়ের গলা সেটা বোঝার অভিপ্রায় রইল না। ডাক্তার শিহাব আকুতি মিনতি করতে লাগলো। প্লিজ এরকম করবেন না, আমি আর কিছু বলবো না। গুড, কাজ শেষে তোর মেয়ে ঠিকই বাড়িতে পৌঁছে যাবে। টুটটুট শব্দ করে ফোনটা কেটে গেল। ডাক্তার শিহাবের সারা শরীর কাঁপতে লাগলো। এটা কিভাবে করবে সে? এর মতো বড় পাপ যার হয় না, কিন্তু নিজের মেয়েকে বাঁচাতে এটা তাকে করতেই হবে। একরাশ ভারাক্রান্ত মন নিয়ে অপারেশনটা শেষ করলো। নিজেই নিজেকে ধিক্কার জানালো। আজ তার জন্য একটা মেয়ে মা ডাক শুনতে পারল না, একটা ছেলে বাবা হতে পারল না, বাবার ডাক শুনতে পারল না। বাবা মা ডাক শোনার মতো এত সুন্দর অনুভূতি যে নিজের হাতে কেটে ফেলল। এই পাপ কিভাবে খেয়া করবে? এই শাস্তি যে তাকে পেতেই হবে, শুধু অপেক্ষা। অপারেশন শেষে নন্দিতার মায়াবী মুখখানা দেখে ডাক্তার শিহাব নিজেকে আর ক্ষমা করতে পারল না। অজ্ঞানরত নন্দিতার পা ছুঁয়ে বলল, আমি অন্যায় করেছি আপনার সাথে। মাতৃসত্ত্বকে আমি শেষ করে দিয়েছি। একটা মেয়ের জীবনে সব থেকে বড় পাওয়া হলো সন্তানের মুখে মা ডাক শোনা। আমি সেই পথ আজ নিজ হাতে বন্ধ করে দিয়েছি। আমার কোনো ক্ষমা নেই, আমার কোনো ক্ষমা নেই। কয়েক ফোঁটা অশ্রু গাল বেয়ে নন্দিতার পায়ের উপর পড়ল। ডাক্তার শিহাব স্বাভাবিক হয়ে এপ্রন দিয়ে বের হতেই দেখল তীব্র দরজার সামনে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়েই তীব্র বলল, ডাক্তার, আমার স্ত্রী কেমন আছে? ও ঠিক আছে তো? আপনি চিন্তা করবেন না মিস্টার তীব্র, উনি একদম ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। ওনাকে এখন ডিস্টার্ব না করলেই ভালো হয়। ডাক্তার, আমি কি দেখতে পারি? আমি কোনো কথা বলবো না, শুধু দেখব। নন্দিতাকে দেখার অনুমতি পেয়ে যেন তীব্রর ভেতর খুশির বাঁধ ভেঙেছে। সে এক মুহূর্ত অপেক্ষা না করে ওটির ভেতরে গেল। দূর থেকে নন্দিতাকে দেখে চোখের জল বিসর্জন দিয়ে বাইরে বের হয়ে আসে। বের হয়ে দেখে সামনের ওয়েটিং চেয়ারগুলিতে ভাবি বসে আছে। তীব্রকে দেখে সে বলল, তীব্র, মা এখন সুস্থ, ডাক্তার রিলিজ করে দিয়েছে। দ্রুত ডাক্তারের কাছে আনায় তেমন বিষক্রিয়া ছড়াতে পারেনি। বাবা মা নিচে আছে, তুমি ওনাদের নিয়ে বাড়িতে যাও। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সারা রাত ঘুমাওনি, তোমার ঘুম দরকার। আমি যাব না ভাবি। নন্দিতা জেগে উঠলে আমায় না পেলে মন খারাপ করবে। ডাক্তার বলেছে 12 ঘন্টার আগে ওর ঘুম ভাঙবে না। এতক্ষণ করবা কি? বরং তুমি যাও, আমি আছি এখানে। আসার সময় রহিমের মাকে বলে স্যুপ নিয়ে আসিও। নন্দিতাকে এখন বাহিরের খাবার খাওয়ানো যাবে না। ভাবি, তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো? এই, আমি কি বাইরের কেউ নাকি? হ্যাঁ,
এখন যাও তো, তোমাকে দেখে আমার হিংসা হয়। নন্দিতাকে কত ভালোবাসো, আর আমারটাকে দেখো, সারাদিন ওয়েব সিরিজ নাটকের শুটিং করতেই যায়। আচ্ছা ভাবি, আমি আসি তাহলে, তুমি খেয়াল রেখো। তীব্র নিচে আসতেই দেখল তার বাবা শেখর চৌধুরী, মা রামেয়া চৌধুরী দাঁড়িয়ে আছে। তীব্র দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর অভিমানী সুরে বলে, তুমি এমনটা কেন করলে মা? আমার কথা মনে পড়লো না? তোমাদের কাছে হলে আমি যে সহ্য করতে পারি না। ছেলের এরূপ মায়াবী ভালোবাসার সুর শুনে রামেয়া চৌধুরীর চোখে জল চলে এলো। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে তীব্র নাস্তার জন্য নিচে আসলো। সকাল থেকে কিছুই পেটে যায়নি তীব্রর। সে নিচে এসে ডাইনিং টেবিল থেকে একটা আপেলে কামড় দিয়ে খাবার আনতে বলল। শেখর চৌধুরী খবরের কাগজ হাতে নিয়ে তীব্রর সাথেই চেয়ারটাই বসলেন। খবরের কাগজ টেবিলে ঠাস করে রেখে তীব্রকে বলতে লাগলো, দেশটার কি হচ্ছে দিন দিন? ছেলেমেয়েরা নিজেদের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে এই শিক্ষা দিয়ে করবোটা কি? যদি বৃদ্ধ বাবা মায়ের জায়গায় না নিতে পারে, তখন তেমন ছেলে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। পাষাণ হয়ে গেছে সবাই। বাবা, তুমি সব নিয়ে কিছু করতে পারবে? শুধু শুধু মাথা গরম করছো। করব, আমাকে কিছু একটা করতেই হবে। কি করবে শুনি? শোনো তীব্র, আমাদের পুকুরটা ভরাট করে সেখানে বৃদ্ধাশ্রম করে দিতে কেমন হয়? কত অসহায় বাপ মা জায়গা হবে সেখানে, ভাবো একবার। বাবা, তোমায় নিয়ে আমার গর্ব হয়। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মানুষের জন্য এত কিছু করেও তোমার শান্তি নেই। এই বয়সে তুমি অন্যের কথা ভাবছো। ভাবতে হয় রে বাপ, সৃষ্টিকর্তা দিয়েছে, সেগুলো ভালো কাজে না লাগালে তাকে যে অপমান করা হবে। আচ্ছা বাবা, মা কোথায়? এসব শুনে আমার বেশ খেয়ে বুঝলে কি করবে? গাধা মহিলাকে জানাবো না, কথাটা আমাদের মধ্যে থাকবে, ওকে? ওকে। আর একটা কাজ করব, ঝটপট ওই গাধা মহিলাটা আসার আগে তোমার বড় ভাইয়ের রুম থেকে লকারের রাখা দলিলটা নিয়ে এসো। দেখি ওখানে কতটুকু জায়গা আছে। ঘরেতে কেউ নেই, ভাবি হসপিটালে। ভাইয়া নতুন নাটকের শুটিং করতে ব্যস্ত। না বলে ওটা কেমন দেখে না বাবা? দূর, বড় ভাইয়ের ঘরে যাবে, সেখানে এত ভাবার কি আছে? যাও নিয়ে এসো। তীব্র তার ভাইয়ার ঘরের দিকে গেল। দরজা লক করা নেই, দরজাটা সামান্য আটকে রাখা। দরজা খুলে ভেতরে ঢুকে লকারটা খুলল। এই লকারের একটা পিন আছে, যেটা শুধু শেখর চৌধুরী, তীব্র আর তার ভাইয়া জানে, আর কেউ জানে না। লকারটা খুলতেই সেখানে অনেক কাগজের মধ্যে সেই পুকুরের দলিলটা খুঁজতে বেশ সময় লেগে গেল। অবশেষে খোঁজাখুঁজি শেষে দলিলটা পাওয়া গেল। দলিলটা হাতে নিয়েই দলিলের ভাঁজ থেকে একটা পেন ড্রাইভ ফ্লোরে পড়ে গেল। আরে, লকারের মধ্যে এই পেনড্রাইভটা কেন? এটা তো ভাইয়ার কম্পিউটারের সাথে থাকে সবসময়। এখানে তার করে শুটিংয়ের ভিডিওগুলো রেখে দেয়। এটা এখানে থাকার কথা নয় তো। তীব্রর মনে একটু খটকা লাগলো। পেন ড্রাইভে কি আছে সেটা দেখার প্রবল ইচ্ছে জাগলো। আবার অন্যের জিনিস দেখা কেমন, এটা ভেবেও পিছুপা হচ্ছে। কিন্তু না, মনকে মানাতে এর ভেতরে এমন কি আছে সেটা দেখতেই হবে। নিশ্চয়ই কিছু একটা আছে, নইলে লকারে রাখার তো কারণ নেই। দলিলগুলি বিছানায় রেখে তীব্র ওর ভাইয়ার কম্পিউটার ওপেন করলো। কম্পিউটারে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। পাসওয়ার্ড না দেওয়ার কারণ হলো ভাইয়া পাসওয়ার্ড মনে রাখতে পারে না। যাই হোক, পিসিতে পেন ড্রাইভটা ঢুকিয়ে ভেতরে থাকা ফাইলে যেতেই তীব্র একটা ভিডিও পায়। পেন ড্রাইভে শুধু একটা ভিডিও দেখে তীব্রর খটকাটা বেড়ে যায়। ভিডিওটা ওপেন করতেই যা দেখতে পেল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। চোখ বড় বড় করে মনিটরের দিকে চেয়ে রইল। ভাইয়ার পেন ড্রাইভে এই ভিডিও কিভাবে? পেনড্রাইভটা কম্পিউটার ওপেন করতে দেখলাম হাত পা বাঁধা একটা বাচ্চা মেয়ে চেয়ারের সাথে বাঁধা অবস্থায়। ভাইয়া বাচ্চা মেয়েটার মাথায় বন্দুক তাক করে ধরে আছে। বাচ্চা মেয়েটার চোখ বাঁধা, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ভাইয়ার মধ্যে কোনো মমতার লক্ষ্য করছে না। ভাইয়াকে আরো হিংস্র রূপে কখনো দেখিনি আমি। ভিডিওর সাথে সাউন্ড কানে ভেসে এলো। যা বলছি সেটা কর, নাহলে তোর মেয়েকে আজীবন ঘুম পাড়াতে দুইবার ভাববো না। ভাই এসব কি বলছে? যে ভাইয়া একটা তেলাপোকা দেখলে ভয় আড়াল হয়ে থাকে, বাড়িতে থাকে বিড়াল করে কে নিচে না খেয়ে, সে ভাত ওদের খাওয়ায়, এতটাই কোমল স্বভাব, সে কিনে এসব বলছে? তো এত ফুটফুট একটা বাচ্চা মেয়েকে বেঁধে রেখে কে মেয়ে? ভাইয়া কি কোনো দুর্নীতিতে যুক্ত হচ্ছে?
এইসব ভাবতে ভাবতে নিচ থেকে শেখর চৌধুরী তীব্র তীব্র বলে ডাকতে লাগলেন। তীব্র তড়িঘড়ি করে পেন ড্রাইভটা আবার লকারে রেখে লকারটা বন্ধ করে নিচে আসলো। শেখর চৌধুরী তীব্রকে বলল, এই কাগজ আনতে এতক্ষণ লাগে? বাবা, অনেক কাগজের ভিড়ে খুঁজতে দেরি হয়ে গেল। আচ্ছা দাও। তীব্র হাত বাড়িয়ে দলিলটা নিল। শরীর খারাপের অজুহাত দিয়ে ওখান থেকে রুমে চলে আসলো। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো, মাথায় অনেক প্যাচ জমা হয়েছে, এগুলা ছুটানো খুব দরকার। ভাবতে ভাবতেই সে ঘুমে তলিয়ে গেল। ঘুম ভাঙল বিকেলে। ঘুমের মাঝে ধরফর করে উঠে চশমাটা চোখে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে কাজের বুয়াকে স্যুপ বানাতে বলে। ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতে থাকলো। বারবার ঘড়িতে সময় দেখছে তীব্র। রহিমের মা, তাড়াতাড়ি করো, সময় নেই বলে কয়েকবার চিল্লাচিল্লি করে তার মাথায় হাত রেখে বসে রইল। তখনই লক্ষ্য করল মিহির ভাইয়া সদর দরজা খুলে হাতে ক্যামেরায় কিছু একটা গভীর আগ্রহে দেখতে দেখতে হেলে দুলে হাঁটছে। এক পা এগুচ্ছে, তারপর থামছে, আবার এগুচ্ছে, এভাবেই নিজের মতো আসছে। মিহির ভাইয়ার উদ্দেশ্য তীব্র বলল, ভাই, আজকাল শুটিং নিয়ে অনেক ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ রে, প্রচুর কাজ। নতুন একটা ওয়েব সিরিজ বানাচ্ছি, নাম শুনলেই তুই পাগল হয়ে যাবি। নাম শুনতে চাচ্ছে না, পাগল হওয়ার ইচ্ছে নেই। আরে শোন, অনেক ইন্টারেস্টিং সিরিজ। সিরিজের নাম কিডন্যাপারের পেটে ইঁদুরের বিষ। নামটা কেমন লাগলো? অনেক ইন্টারেস্টিং নাম। ভাইয়া, তোমার একটা কথা বলার ছিল। কি কথা? না মানে আমার মনে হচ্ছে, তাই বললাম, কিছু মনে করবে না প্লিজ। মনে করার মতো কি আর বলবি, বলে ফেল। তুমি অর্থনৈতিক কোনো কাজে লিপ্ত হচ্ছে না তো? কি বলতে চাচ্ছিস তুই তীব্র? ক্যামেরা থেকে চোখ সরিয়ে আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল ভাইয়া। আমি স্বাভাবিক ধরেই বললাম, দেখো ভাইয়া, আমি এতটা ভেঙে বলতে পারছি না। বাবার কথাটা মাথায় রেখে কাজ করিও। বাবার অপমান হবে এমন কাজ করবে না, এটা আমার বিশ্বাস। আমি কিছু করিনি। আমায় এসব কেন বলছিস? আমি তো কিছুই করিনি। তোমার ঘরে লকারের মধ্যে পেনড্রাইভে একটা ভিডিও পেয়েছি আমি। একটা বাচ্চা মেয়ের মাথায় বন্দুক তাক করে রেখেছে, কাউকে হুমকি দিচ্ছ। হ্যাঁ, ওইটা আমার শুটিং ছিল। কিডন্যাপ করে মুক্তিপণ চাইবে, শেষে ইঁদুরের বিষ খেয়ে মারা যাবে। এটা আমার নতুন সিরিজের কনসেপ্ট। অভিনয় কেউ করতে পারছে না, তাই আমি দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। ও আচ্ছা, সরি ভাইয়া, আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্যায় পথে চলেছ, তাই তো বলি। আমার ভাইয়ের মতো ভালো মানুষ একটাও নয় অভিনয় জগতে। ভাইয়া মুচকে এসে ক্যামেরায় চোখ দিয়ে নিজের রুমে গেল। নিজের কাছে নিজের লজ্জিত বোধ। সত্যি তো, ভাইয়ের শুটিংয়ের অনেক কনসেপ্ট রেকর্ড করে রাখতেই পারে, সেটা দেখে ভাইকে সন্দেহ করা ঠিক হয়নি। এসব ভাবতে ভাবতে কাচের বক্স স্যুপটা টিফিন বক্সে করে দিল। বক্সটা হাতে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হব। তখনই মা সিঁড়ি দিয়ে নামতে নামতে এসে বললেন, তীব্র, হ্যাঁ মা, তোমার শরীরের অবস্থা কেমন? নিচে আসতে গেলে কেন? আমার আর শরীর। কই যাচ্ছিস? হসপিটালে যাচ্ছি মা। ওই অপয়া মেয়েকে দেখতে? মা, কিছু বলছো তুমি? নয়তো কি, অপয়া না হলে তিনবার গর্ভপাত হয়? এসব এখন থাক মা, আমি আসি। দাঁড়া, আমার একটা কথা আছে। বলো। আমার তোর বাবার তো বয়স হয়েছে, আমাদের তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে, তাদের সাথে খেলা করতে, তাদের আদর করতে। বল, মন চায় না? হ্যাঁ। তোর বড় ভাইয়া, তারও কোনো সন্তান নেই, এখন শেষ ভরসা তুই। এসব নিয়ে পরে কথা বলি মা, এখন না রে, বলতে দে আমায়। জানিস, তোর বাবা রাতে ঘুমায় না এসব ভেবে, সারাক্ষণ ছটপট করে, পারে না বলতে, পারে না সইতে। বুড়ো বাপ মার দিকে তাকিয়ে তোর কিছু একটা করা দরকার আছে কি না? কি করতে বলছো তোমরা, বলো। তুই আরেকটা বিয়ে কর বাবা। আমি জানি তুই নন্দিতাকে অনেক ভালোবাসিস, কিন্তু একটা সন্তান তো প্রয়োজন, তাই না? আমাদের ইচ্ছের কথা বাদ দে, তোর নিজেরও তো ইচ্ছে করে বাবা ডাক শুনতে। আমাদের কথাটা একটু শোন বাবা, আরেকটা বিয়ে করে নে। তীব্রর কাছে এ বিষয়ে কোনো উত্তর নেই। সে মাথা নিচু করে চোখের কোণে অশ্রু নিয়ে প্রস্থান করল। এরূপ প্রশ্ন উঠলেই সে নীরব থাকে। ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে, যেখানে তার থাকবে না কোনো পিছু টান। এরপর কেটে গেল 2টি বছর। তীব্র লক্ষ্য করল নন্দিতা এখন তাকে আর আগের মতো সময় দেয় না।
অফিস থেকে বাসায় আসলে সে আর অধীর আগ্রহে বসে থাকে না। রাতের বেশিরভাগ সময়ই কোনো কারণ ছাড়াই সোফায় গিয়ে ঘুমায়। আগের মতো কথাও বলে না। এরকম আচরণ তিলে তিলে তীব্রকে জ্বালিয়ে দেয়। অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই দেখল নন্দিতার আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তীব্রর মনে শয়তানটা ভর করে বসল। টাওয়ালটা ঘাড়ে রেখে পেছন থেকে নন্দিতাকে জড়িয়ে ধরে ঘাড়ে গাঢ় একটা চুমু খায়। কোমর থেকে তীব্রর হাতটা নন্দিতার পেটে স্পর্শ করল। নন্দিতা কেঁপে উঠল। মুহূর্তেই নন্দিতাকে কোলে নিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়ে বিছানায় ফেলে দেয়। তীব্রর সারা শরীর নন্দিতার উপর। নন্দিতার নড়াচড়া করার মতো কোনো অবস্থা নেই। তীব্র ওর হাত দিয়ে নন্দিতার হাত দুটো শক্ত করে ধরে ঠোঁটে গাঢ় চুমু খেতে থাকে। নন্দিতা ছটফট করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তীব্র ইচ্ছা করেই নন্দিতার ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। নন্দিতা ব্যথায় শুধু উহ উহ করতে থাকে। ঘাট থেকে চুলগুলি সরিয়ে ঘাড়ে নাক ডুবাতেই নন্দিতা একটা ঝটকা দিয়ে তীব্রকে সরিয়ে দেয়। তীব্র এবার নিজেকে কন্ট্রোল করতে পারল না। কষিয়ে একটা চড় মেরে বসল নন্দিতার গালে। চড়ের তাল সামলাতে না পেরে সোফায় ধপ করে পড়ে যায়। তীব্র ওর কাছে গিয়ে গাল চাপ দিয়ে বলল, কি সমস্যা কি তোমার? এভাবে এড়িয়ে চলো কেন আমায়? যখনই আদর করতে চাই তখন এভাবে সরিয়ে দিচ্ছ কেন? কেন? তীব্র গাল ছাড়ো, আমার লাগছে। আর কতবার বলবো আমার ভালো লাগে না এসব। ভালো লাগে না মানে? কি ভালো লাগে তোর? এখন আমার স্পর্শ ভালো লাগে না? অন্য কাউকে পেয়েছিস যে আমার স্পর্শ এখন আর ভালো লাগে না? অনেক সহ্য করেছে, আর না। বলেই তীব্র নন্দিতাকে সোফায় ধাক্কা দিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যেতেই কেউ একজন তীব্রর হাত ধরে টেনে স্টোররুমে নিয়ে গেল। তীব্র কিছু বোঝার আগেই নিয়ে গিয়ে দেয়ালের সাথে তীব্রকে চেপে ধরেই তীব্রর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সে নিজের হাত দিয়ে তীব্রর হাত শক্ত করে ধরে তার তলপেটে স্পর্শ করায়। তীব্রর শরীরে শিহরণ জেগে উঠল। অন্ধকার ঘরের জানালা দিয়ে চাঁদের আলো প্রবেশ করছে। তীব্র মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। চাঁদের আলোয় আবছা আবছা তার মুখ দৃশ্যমান হতেই তীব্র হতভম্ব হয়ে যায়। মেয়েটি আর কেউ নয়, তার নিজের ভাবি। তীব্র রেগে মেগে বলে, এটা কিরকম অসভ্যতা আমি ভাবি? তীব্র, আমি নিরুপায় হয়ে এটা করতে বাধ্য হচ্ছি। বাধ্য মানে কি বলতে চাচ্ছ? কি করব বলো? তোমার ভাইয়ার আমার জন্য সময় কোথায়? সে তো সারাদিন পড়ে থাকে শুটিং নিয়ে। আমার নিজেরও তো চাহিদা আছে, তাই না? ভাবি চুপ করো। এসব বলার মানে কি? তুমি কিন্তু ভুলে গেছো আমি তোমার দেবর। দেবরের আগে আমি তোমার প্রেমিকা। কি ছিলাম না প্রেমিকা? ভাবির মুখে এরূপ কথা শুনে তীব্র চুপ করে রইল। ভাবি বলতে লাগলো, মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন আমরা হাতে হাত রেখে রিকশায় ঘুরেছি, রাস্তায় রাস্তায় হেঁটেছি, তুমি আদর করে চুলে বেলি ফুলের মালা দিয়ে দিতে। এসব কথা এখন কেন তুলছো? তুলছি কারণ তোমার জন্য আমি আজ ভালো নেই। আমার জীবনটা শেষ করে দিয়েছো তুমি। আমি কি করেছি? কি করেছো? ভুলে গেছো সব, তাই না? বউ বানাবে বলেছিলে সেখানে। ভাবি চুপ করো প্লিজ। এখন এগুলো বলে কি বোঝাতে চাইছো? তীব্র, আমার আবদার তুমি আমাকে একটা সন্তানের সুখ দেবে। কথাটা শুনে তীব্র সারা শরীর হিড়হিড় করতে লাগলো। মনে হতে লাগলো কষে কয়েকটা চড় মারতে। তীব্র কখনো তাকে খারাপ নজরে দেখেনি। হ্যাঁ, হতে পারে একসময় সে তার প্রেমিকা ছিল। কথার ছলে হাতটুকু ধরতেই ইতস্তত বোধ হতো তীব্রর। সে নন্দিতাকে ছাড়া আর কাউকে নিয়ে কখনো এসব স্বপ্নেও ভাবতে পারে না। আমার ইচ্ছে করছে তোমার গালে ঠাস ঠাস করে কষে চড় মারতে, শুধু বড় ভাবি বলে এজন্য কিছু বলতে পারছি না। তুমি যাই করো, প্লিজ আমার অবস্থাটা একবার ভেবে দেখো। তোমার যেমন বাবা না হতে পারার কষ্ট হয়, তেমনি তো আমারও ইচ্ছে করে মা হতে, মা ডাক শুনতে। আমি কথা দিচ্ছি, এসব আমাদের নিজেদের মধ্যেই থাকবে, কেউ কিচ্ছু জানবে না। তীব্র এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঠাস করে একটা চড় মেরে স্টোররুম থেকে বের হয়ে আসলো। বের হয়ে সামনে নন্দিতাকে দেখতে পেয়ে তীব্র চরমভাবে একটা ধাক্কা খেল। মনে হচ্ছে সব ফাঁকা হয়ে যাচ্ছে। তীব্র তলিয়ে যাচ্ছে অতল সমুদ্রে।
নন্দিতার চোখের কোণে অশ্রু নিয়ে লাল করে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তীব্র আমতা আমতা করে বলল, নন্দিতা, তুমি এখানে? এসেছো তো অন্যায় করে ফেলছি বোধহয়, তাই না মিস্টার তীব্র? নন্দিতা তেমন কিছুই নয় যেমনটা তুমি ভাবছো। আমার ভাবার কিছু বাকি নেই। বিশ্বাস করেছিলাম তোমায়, সেটার এই মূল্য? বাহ! নন্দিতা, আমার কথা শোনো। আমার কাছে আসবে না, একদম আসবে না। চরিত্রহীন পুরুষ, লজ্জা করলো না এসব করতে, তাও বড় ভাবির সাথে। ও সরি, উনি তো তোমার ভাবি না, পুরনো প্রেমিক। প্রেম জেগেছে মনে। তা যাও না, যা করছিল তা করো না। আমার কথা একটু স্টপ, আইসে স্টপ। ভুল ভেবেছিলাম আমি। ভেবেছিলাম কেউ পাশে থাকুক না থাকুক তুমি থাকবে, কিন্তু এই সময়টাও যে দেখতে হবে। আমি আর থাকবো না, এক মুহূর্তেও থাকবো না বাড়িতে। নন্দিতা, আমি একটা সুযোগ দেবো বলার। কথাটা বলতেই ভাবি মিহিসুরে কান্না করতে করতে ঘর থেকে বের হলো। তীব্র তাকালে যা দেখতে পায় সেটা সে কখনো ভাবতে পারেনি। ভাবির শরীরে শাড়িটা নেই, পরনে ব্লাউজ আর পেটিকোট। ব্লাউজটাও বুকের অংশে ছেঁড়া, চোখের কাজল লেপ্টে সারা গাল হয়ে আছে। তীব্র এমন অবস্থা দেখে নিজের চোখ ভাবির উপর থেকে সরিয়ে নিল। নন্দিতা রেগে মেগে নিজের রুমে চলে গেল। তীব্রর বলার মতো কিছুই রইল না। ভাবিকে শুধু বলল, কাজটা তুমি মোটেও ঠিক করনি, এর মাসুল তোমায় গুলতেই হবে। উত্তরে ভাবি বলল, সোজা আঙ্গুলে যখন ঘি উঠলই না, তখন না হয় আঙ্গুল বাঁকালাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার জীবন তো এমনিতেও নরক হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো কিভাবে সেটাও দেখব। তীব্র রুমে এসে দেখল নন্দিতা শুধু ফোনটা আর ছোট্ট একটা ব্যাগ নিয়ে রুম থেকে বের হচ্ছে। তীব্র আটকাতে গেলে নন্দিতা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তীব্রর উপর, যে দৃষ্টিতে রয়েছে এক সাগর ঘৃণা, রাগ, অভিমানে ভর্তি। তীব্র কিছু বলতে পারল না। নিচে শেখর চৌধুরী খবরের কাগজ পড়ছে আর চা খাচ্ছে। নন্দিতাকে হাতে ব্যাগ নিয়ে নামতে দেখে তিনি বললেন, কোথায় যাচ্ছ বৌমা? জি বাবা। আরে থাক থাক, সুখী হও, কিন্তু এত রাত্রে কোথায় যাচ্ছ? এবারই আমার দিন শেষ বাবা। এবারে কাউকে তো কোনোদিন আপন করতে পারিনি। রাত জাগবেন না বাবা, আসি। বৌমা, এসবের মানে কি? দাঁড়াও, আমি... প্লিজ বাবা, আমায় আটকাবেন না। আমি আপনার কথা রাখতে পারবো না। শেখর চৌধুরী আর আটকালেন না। স্বামী স্ত্রীর ঝগড়া হয়, তাদের মাঝেও হয়। নন্দিতা রেগে বাবার বাড়িতে গেলে তীব্র নিয়ে আসে, বরাবর এমনটাই হয়। তাই শেখর চৌধুরী তেমন জোর করলেন না। সারা রাত তীব্র নেশায় কাটালো। একটার পর একটা সিগারেটের প্যাকেট শেষ করে। ঘরের মেঝেতে প্যাকেটগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। নন্দিতার প্রতি তার ভালোবাসার কমতি ছিল না কখনো। তবুও নন্দিতা তার কথা না শুনিয়ে এরকম করবে এটা তীব্র কখনো ভাবেনি। পরক্ষণে নিজেই নিজেকে প্রশ্ন করল, নন্দিতা তো ঠিকই করেছে। নিজের স্বামীকে এরূপ অবস্থায় দেখলে কোনো স্ত্রী ভালোভাবে নিবে না সেটা। কাল সকালে ও রাগ ভাঙিয়ে গিয়ে নিয়ে আসবে। এসব ভাবতে ভাবতেই ফ্লোরেই ভোর রাতে ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙল চেঁচামেচিতে। বাইরে বের হয়ে দেখতে পেল সারা বাড়ি সাজানো হচ্ছে। মুহূর্তেই তীব্র সারা শরীর ঝাঁকি দিয়ে উঠল। মনে পড়ে গেল কাল রাতের কথা। ভাবি কি আবার কোনো ফাঁদ পেতেছে তাকে বিপদে ফেলার জন্য? এসব ভাবতে ভাবতে নিচে নামল তীব্র। পিছনে ফিরতেই ভাবি তীব্রকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চোখ টিপে মুচকি হাসল। তীব্র শক্ত করে তার হাত ধরে সাইডে নিয়ে গিয়ে বলল, কি হচ্ছে বাড়িতে? সাজানো হচ্ছে কেন? তুমি কোনো ঝামেলা করলে কিন্তু। আরে কুল কুল, আমি কি করতে পারি সেটা তো এখনো দেখাইনি তোমায়। এখন দেখাবো, রেডি থেকো। আমার ওপর দেয়া প্রতিটি কষ্টের হিসাব আমি নিব। এখন বুঝছি, আমার আগের 2 সন্তান নষ্টের পেছনে তোমার কারসাজি আছে। তুমি আমি ছাড়বো না। ছি, এতটা নীচ ভাবনা তোমার? কিভাবে ভাবলে তুমি? যে কিনা পৃথিবীর আলোই দেখেনি, তার ওপর আমি প্রতিশোধ নিব? সেটা তুমি ভালো করে জানো। নিচ থেকে রাবেয়া চৌধুরী চেঁচিয়ে ডাকতে লাগলেন, তীব্র, এই তীব্র, দেখে যা কে এসেছে। বড় বৌমা, দেখে যাও কে এসেছে। আমার ঘরের লক্ষ্মী এসেছে। রাবেয়া চৌধুরীর ডাক শুনে তীব্র হন্তদন্ত হয়ে নিচে নামল। নিচে নামতেই দেখল একজন মাঝ বয়সী লোক হাতে বই নিয়ে সোফায় বসে বই পড়ছে। সাথে বসে আছে একটা মেয়ে। মেয়েটা সুন্দরী, বেশ সুন্দরী। গায়ের গড়ন,
রং বিন্যাস সবকিছু যেন প্রকৃতি তাকে ঢেলে দিয়েছে। খোলা চুল, মাথায় ফুলের গাছরা, চোখে নীল রঙের চশমা, হালকা লাল লিপস্টিকের রং ঠোঁটে আভাস দিচ্ছে। অবশ্যই লিপস্টিক নাকি মেয়েটার ঠোঁটের রঙই এরকম বোঝার উপায় নেই। তীব্র ওর পাঞ্জাবের হাতা গোটাতে গোটাতে নিচে নামলো। রাবেয়া চৌধুরী তীব্রর হাত ধরে টেনে ওদের সামনে নিয়ে গেলেন। অতি উৎসুক কণ্ঠে মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলেন, আরোহী, দেখ তো চিনতে পারিস কিনা। মেয়েটা কিঞ্চিত হেসে উঠল। ঠোঁটের কোণে হাসির আভা ফুটে উঠল। বাহ, মেয়েটাকে হাসলে দারুণ মানায়। হাসি হাসি কণ্ঠে বলল, তীব্র ভাইয়া না? সেই ছোট্ট থাকতে দেখেছিলি, আমি তো ভাবলাম চিনতেই পারবি না। কি যে বলো না, তীব্র ভাইয়াকে চিনবো না? তাও আবার আমি? কেমন আছিস আরোহী? ভালো আছি, তুমি কেমন আছো? তোরা কথা বল, আমি চা নিয়ে আসি। ভালো তো। তুই এবার কদিনের ছুটি পেয়েছিস? পুরো 1 মাস। একা বসে বসে বোর হচ্ছিলাম, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস। ভাইয়া, নন্দিতা ভাবি কোথায়? ও একটু কাজে বাবার বাড়িতে গেছে, চলে আসবে কাল পরশু। চলো ছাদে যাই, এখানে ভালো লাগছে না বসে থাকতে। তোমাদের ছাদের পাশে ওই ছাতিম গাছটা আছে না? আচ্ছা। ওই গাছটার কথা এখনো মনে আছে তোর? থাকবে না মানে? ওখানেই তো আমার। বাদ দাও, চলো ঘুরে আসি। আঙ্কেলের সাথে একটু কথা বলতে দে। বাবা, এখন কথা বলবে না, গভীর মনোযোগে বই পড়ছে, ডিস্টার্ব করা নিষেধ। আরোহী তীব্রর হাত ধরে টেনে ছাদে যেতে লাগলো। আরোহীর বাবা আহনাফ চৌধুরী বইয়ে মুখ গুজেই রইলেন। তিনি প্রচুর বই পড়েন। রিটায়ারের পর বই পড়া তার পেশা হয়ে দাঁড়িয়েছে। খাওয়া, ঘুম ও প্রকৃতির সাড়া দেওয়া ছাড়া বাকিটুকু সময় বই পড়ে কেটে দেন। দুপুরের কড়া রোদ ভেঙে কালো মেঘ জমতে শুরু করেছে। আশেপাশে ঠান্ডা বাতাসে ছেয়ে গেল। আরোহী ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। তীব্র পকেটে হাত দিয়ে তাকিয়ে আছে ছাতিম গাছটার দিকে। আরোহী বলে উঠল, তীব্র ভাইয়া, মনে আছে এই গাছটার কথা? এসব কথা এখন তুলছিস কেন? আচ্ছা, তোর পড়াশোনা কেমন চলছে? মোটামুটি চলছে। তখনই পেছন থেকে, আরোহী, কখন আসলে তুমি? বলতে বলতে সামনে আসলো আরহা ভাবি। আরোহী জড়িয়ে ধরে বলল, এই তো ভাবি, এক্ষুনি আসলাম। তুমি তো এখন আরো সুন্দরী হয়ে গেছো ভাবি। দেখতে হবে না কার ভাবি? নিচ থেকে রাবেয়া চৌধুরী আরোহীকে ডাকলেন। আরোহীর ইচ্ছে করছে না যেতে, তবুও বাধ্য হয়ে নিচে গেল। আরহা তীব্রর একদম পাশাপাশি দাঁড়ালো। তাচ্ছিল স্বরে বলল, কি ছোট দেবরজি, বউকে আনোনি এখনো? আহারে, তোমাকে দেখে না আমার খুব কষ্ট হয় জানো। ভালোবাসার মানুষকে তুমি কখনো ধরে রাখতে পারলে না। তীব্র পাশ কাটিয়ে নিচে চলে গেল। বাইকের চাবিটা নিয়ে রওনা হলো নন্দিতার রাগ ভাঙানোর একটা চেষ্টা করতে। রাগ হলে সেটা ভাঙা যায়। ভুল ধারণার শেকড় যে অনেক গভীর, সেটাকে এত সহজে ভাঙতে পারবে তীব্র? দরজায় মিহি টোকা পড়ছে। আসমা বেগম দরজা খুলতেই নন্দিতাকে দেখে তার আনন্দের সীমা রইল না। নিজের মেয়েকে অনেকদিন পর দেখে জড়িয়ে ধরলেন। নন্দিতাও নিজের কষ্টটা কিছু আড়াল করে মায়ের সাথে আহ্লাদি হয়ে যায়। কিরে মা, হঠাৎ করে জামাই কোথায়? ও আসেনি। আসেনি মানে? কেন, তুই একাই এসেছিস নাকি? আয় ভেতরে আয়। শরীরের কি অবস্থা করেছিস? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস বোধ হয়। হাত মুখ ধুয়ে আয়, আমি খাইয়ে দিব। নন্দিতা কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় বসতে আসমা বেগম হাতে প্লেটে খাবার সাজিয়ে উপস্থিত হলেন। কাছে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কতদিন হলো খাইয়েই দেই না। নন্দু, তোর ঠোঁট ফোলা কেন? ব্যথা পেয়েছিস? ও কিছু না মা, এমনি একটু লেগেছে। তুমি খাইয়ে দাও তো, তোমার হাতে অনেক দিন খাই না। আসমা বেগম যত্ন করে মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছেন। নন্দিতা এই স্নেহে হাউমাউ করে কেঁদে ফেলল। আসমা বেগম নন্দিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর নন্দিতা নিজেকে সামলে নেয়। আসমা বেগম মিহিস্বরে বলেন, তোকে কি ওই বাড়িতে কষ্ট দেয় নন্দু? নন্দিতা নীরব। কি হলো বল,
ওরা কি তোকে কষ্ট দেয়? হঠাৎ এখানে আসলি, সাথে জামাই এলো না, ঘটনা কি বলবি? বাবা কোথায় মা? বাজারে গেছে, এখনই চলে আসবে। বলতে বলতেই রহিম মিয়া খরচের ব্যাগটা রেখে ডাকছে। আসমা, আসমা। আসমা বেগম বললেন, ঘরে এসো গো, দেখো কে এসেছে। বলতে বলতেই রহিম মিয়া ঘরে ঢুকতেই নন্দিতাকে দেখে চকচক চোখে বললেন, নন্দুমা, কখন এসেছিস মা? এই তো এখনই আসলাম বাবা। তুমি তো ঘেমে আছো, এখানে বসো। জামাই আসেনি? না। নন্দিতা শুয়ে শুয়ে চোখে জল ফেলছে। ফোনের রিং বেজেই চলেছে, নন্দিতা ফোন তুলছে না। ফোনের স্ক্রিনে তীব্র নামটা বারবার জ্বলে উঠছে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে গেল নন্দিতা। ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে নিচের রাস্তায় তাকালো। দেখলো তীব্র রাস্তার পাশে চায়ের দোকানটায় বসে চা খাচ্ছে আর ফোন কানে রেখে ব্যালকনির দিকে তাকিয়ে আছে। নন্দিতা ফোন রিসিভ করে রাগী কণ্ঠে বলল, কি সমস্যা? কি ফোন দিচ্ছ কেন? আমার বউকে ফোন দিয়েছে, এতে সমস্যা কি? লজ্জা করছে না এসব বলতে? নন্দিতা, তুমি যা ভাবছো তেমন কিছুই না। আমি বলতে দিলে তবেই তো বলবো, তাই না? আমার শোনার কিছু নেই, কখনো ফোন করবা না আর, নেভার এভার। এই এই ফোন কাটবো না বলে দিলাম, নইলে কিন্তু। নইলে কি? নইলে আমি কি করবো তা তো জানোই। এখান থেকে সোজা একটা গাড়ির সামনে দাঁড়িয়ে যাব। এসব বলে আর আমায় প্রভাবিত করতে পারবে না। সব অধিকার শেষ হওয়ার দিন এসে গেছে তীব্র। সবকিছু থেকে আপনাকে মুক্তি দেব আমি। বলেই ফোনটা কেটে দিল নন্দিতা। কেটে দিয়ে ঘরে আসলো। যতবার নন্দিতা রাগ করে বাবার বাড়িতে এসেছে ততবারই তীব্র এসে তার রাগ ভাঙিয়ে নিয়ে গেছে। কিন্তু এ বাড়িটা যে রাগ না, এটা সন্দেহ। সন্দেহ সহজে যায় না, থেকে যায়, একটু একটু করে ভাবায়, কষ্ট দেয়, শেষ করে মনের সকল অনুভূতি। একটু পর কিছু লোকের চেঁচামেচি, অস্ফুট শব্দ তার কানে এলো। মনে মনে ভাবল তীব্র আবার কোনো পাগলামি করলো না তো। বিছানা থেকে ধরফর করে উঠে ব্যালকনিতে দাঁড়াতেই দেখল নিচে কিছু মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার পাশ দিয়ে লাল তরল বেয়ে যাচ্ছে। রক্ত নয় তো? তীব্রর কিছু হয়ে গেল না তো? মুহূর্তেই বুকটা ধক করে উঠল। চারিদিকে শূন্যতা অনুভব করল। দৌড়ে নিচে নামলো। যে দোকানটায় তীব্র বসে চা খাচ্ছিল সেখানে যেতেই সেখানে থাকা লোকগুলি এক এক করে সরে দাঁড়ালো। নন্দিতা কাছে যেতেই দেখল তীব্র মাটিতে লুটিয়ে পড়ে আছে। মাথার পাশ দিয়ে রক্তের স্রোত বইছে। নন্দিতার সারা শরীর হিম হয়ে আসলো। এক এক করে মুহূর্তেই সবাই চলে গেল। নন্দিতা ধুম মেরে বসে আছে। তীব্র হাতে ভর করে উঠল। উঠে গায়ে লেগে থাকা ধুলো ছেড়ে ফেলছে, চুল ঠিক করছে। নন্দিতা চরম হতবাক হয়ে হা করে চেয়ে চেয়ে সেসব দেখছে। নন্দিতা রোড থেকে উঠে তীব্রর উপর অগ্নিদৃষ্টিতে তাকালো। রেগে গজগজ করে পেছন ফিরে যেতেই তীব্র দৌড়ে গিয়ে নন্দিতার হাত ধরে নন্দিতাকে নিজের বাহুদয় দ্বারা শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। নন্দিতা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর তীব্রর বুকে কেলঘুষি মেরেই চলেছে। তীব্র তবুও হেসে হেসে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। একটু পর তীব্র ছেড়ে দিলেও দেখলো নন্দিতা তাকে খামচে ধরে আছে। তীব্র চেষ্টা করেও ছাড়াতে পারল না। চেয়ারে বসে নন্দিতা এখনো নাক ছিচকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার গতি এখন কিছুটা কম, তবে নাকের ছিচকানিটা বেশি। তীব্র তার রুমালটা এগিয়ে দিলে নন্দিতা খপ করে সেটা হাতে নিয়ে নাকে ধরে ইয়ে করলো। রুমালটা আবার তীব্রর দিকে এগিয়ে দিল। তীব্র নাক মুখ কুচকে রুমালটা নখের আগাল দিয়ে ধরে ডাস্টবিনে ফেলে দিল। এক হাতে ফুচকা আর এক হাতে গালে রেখে অসহায় দৃষ্টিতে নন্দিতার সম্মুখের চেয়ারে বসে আছে তীব্র। আধা ঘন্টা ধরে ফুচকার প্লেটটা হাতে ধরে থাকতে থাকতে হাত অবশ হয়ে গেছে। এদিকে নন্দিতার থামার নাম গন্ধ নেই, সে কেঁদেই চলেছে। তীব্র কয়েকবার চোখের জল মুছে দিতে হাত বাড়াতেই নন্দিতা হাত সরিয়ে দিয়েছে। তাই তীব্র অসহায় দৃষ্টির মতো অসহায় স্বরে বলল, আর কত কান্না করবা, এবার তো থামো। তুই চুপ থাক, জলহস্তি ঘোড়া ইঁদুর বিড়াল। থুতুগুলি করতেছো কেন? তা কি করব? আদর করব? চুমু খাবো? এখানে চুমু খাবে? কেউ দেখে ফেললে? চুপ, একদম চুপ। আচ্ছা চুপ। কিছুক্ষণ দুজনেই চুপ থাকার পর নন্দিতা রাগী স্বরে বলল,
এসব করে আমায় কষ্ট দিয়ে খুব মজা পাও, তাই না? তুমি কষ্ট পেয়েছ? হুম। কি করব বলো? তুমি তো আমার কথা শুনতে চাচ্ছিলে না। তুমি যে জেদি, তাই এমনটা করতে হলো। তাছাড়া তো নিচে আসতেই না। সেজন্য এরকম একটা ঘটনা তৈরি করবা? আচ্ছা সরি, আর এমন হবে না। আর যদি কোনোদিন এমন করেছো তো আমি তোমায় মেরে ফেলবো বলে দিলাম, মনে থাকে যেন। থাকবে। রক্তগুলো পাইছো কিভাবে? হাসছো কেন? এগুলো রক্ত না তো। রক্ত না তো কি? চা, রং চা। রক্তের বদলে চা কিন্তু মন্দ কিছু না। দোকানে গেছে 1 কেটলি রং চা কিনে নিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলাম, যেন তুমি রক্ত মনে করো। চা রাস্তায় ঢেলে সেখানে শুয়ে পড়লে? বাহ, আমি এই প্রথম কাউকে এরকম পাগলামি করতে দেখলাম। তোমার জন্য তো সব পাগলামি। আমার জন্যই তো। অন্য কারোর জন্য করার ইচ্ছে আছে নাকি? তাহলে কি হবে? কি হবে সেটা ভাবতেও পারবে না। মেরে না ঘরে হুইল চেয়ারে বসিয়ে রাখবো। তোমার সব পাগলামি শুধু আমাতেই যেন সীমাবদ্ধ থাকবে সারা জীবন, বুঝেছো? বুঝলাম। এখন কি হা করবা? আমার হাত তো ব্যথা হয়ে গেল। রাগ করেছি, রাগ ভাঙেনি এখনো, তাতেই খাবো। তো কি করলে রাগ ভাঙবে? সামনে দাঁড়াও। তীব্র বাহাদুর ছেলের মতো নন্দিতার সামনে দাঁড়ালো। এখন মনে করো মাউথ পিস হলো তোমার হাত। হাত মুখের সামনে আনো। কি বলছো? এসব করবে এখন? যা বলছি করো। আচ্ছা, তারপর? একটা কবিতা বলো। এখন কবিতা? এখনই বলো। মাইক টেস্ট 1 2 3 মাইক সেস। মাইক টেস্ট। ঢং বাদ দাও, কবিতা বলো। বলছি তো, মনে করতে দাও। 1 মিনিট সময় দিলাম। এখন এখানে কিভাবে একটা কবিতা বলবো? উফ, কিছু করো তুমি, মনে পড়ছে না। কিছু করো তুমি, মনে পড়েছে। অতন্ত্রীলা ঘুমানি জানি, তাই চুপি চুপি কারো রাত্রে শুয়ে বলি, শোনো, সৌর তারা ছাওয়া এই বিছানায় সক্ষচাল রাত্রের মশারে। কত দীর্ঘ দুজনের গেল সারাদিন, আলাদা নিঃশ্বাসে এতক্ষণে ছায়া ছায়া পাশে তুই। কি আশ্চর্য দুজনে দুজনা। অতন্ত্রীলা, হঠাৎ কখন শুভ্র পেছনে পড়ে জ্যোৎস্না, দেখি তুমি নেই। খুব সুন্দর। এখন খাও, হা করো। তীব্র নন্দিতার মুখে ফুচকা তুলে দিল। ঝালে নন্দিতা চোখ ছোট করে তীব্রর দিকে তাকায়। ঝাল ঝাল করে চেঁচাতে লাগে। ফুচকায় প্রচুর ঝাল দিয়েছে বললে ভুল হবে, তীব্রই বলেছে ঝাল দিতে। এই সুযোগে তীব্র নন্দিতার ঠোঁটে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। নন্দিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তীব্রর দিকে। তীব্র স্বাভাবিকভাবেই আরেকটা ফুচকা হাতে নিয়ে নন্দিতার মুখের কাছে ধরল। নন্দিতার এমন চাহনিতে তীব্র হেসে ফেলল। হাসি দেখে নন্দিতার রাগ হলেও ঠোঁটের কোণে মুচকি হাসল। তারা দুজনেই শব্দ করে হাসছে। বাহ, ভালোবাসা কত সুন্দর। তীব্রর হাতে হাত রেখে নন্দিতা হেসেই চলেছে। তীব্র মুগ্ধ হয়ে নন্দিতার চোখে তাকিয়ে রইল। কত মায়াবী চোখ। নন্দিতা যেন আরো তরুণী হয়ে উঠছে। নাকি ভালোবাসার মানুষের বয়স চোখে পড়ে না। কিছু একটা হবে হয়তো। আকাশে মেঘের দল ছোটাছুটি করছে। কাকের ডিম হয়ে আসছে আকাশের রং। আশেপাশে বইছে শীতল বাতাস। তীব্র আর নন্দিতা বসে আছে কৃষ্ণচূড়া গাছটা নিচে। গাছে থোকায় থোকায় ফুল উঠেছে। বাতাসের ঝাপটায় কিছু ফুল ঝরে পড়ছে রোডে। তীব্র হাতে ফুচকার প্লেটটা থেকে একটা একটা করে নন্দিতাকে খাইয়ে দিচ্ছে। নন্দিতা চুপটি করে খাচ্ছে। বাতাসে নন্দিতার চুলগুলি সরে গেলে তীব্র এলোমেলো চুলগুলি কানের কাছে গুজে দিচ্ছে। তাদের সামনেই একটা নেড়ি কুকুর বসে বসে লেজ নাড়াচ্ছে। তাদের এই ভালোবাসা উপভোগ করছে হয়তো। 2-1 ফোঁটা করে বৃষ্টির কণা পড়তে শুরু করলো। তীব্র আন্দোলিত হয়ে জোরালো স্বরে বলল, বৃষ্টিতে ভিজবে? তুমি বৃষ্টিতে ভেজার কথা বলছো? কেন বলতে পারি না? তুমি তো আমায় ভিজতেই দাও না, সে তুমি আজ বলছো বৃষ্টিতে ভিজতে? চলো আজ বৃষ্টিতে ভিজবো দুজন। এই বৃষ্টিটা আজ আমাদের। ঝুম বৃষ্টি থেকে এবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। সারা রাস্তা ফাঁকা। তারা দাঁড়িয়ে আছে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে, ফুচকার দোকানের সামনে। তীব্র নন্দিতার হাত ধরে রাস্তার মাঝে নিয়ে গেল। বৃষ্টির জল তাদের সারা শরীর স্পর্শ করছে। নন্দিতা 2 হাত তুলে আকাশের পানি চেয়ে বৃষ্টি উপভোগ করছে।
তীব্র চেয়ে চেয়ে দেখছে তার ভালোবাসাকে। বৃষ্টির পরিমাণ আরো বাড়ল। নন্দিতার শাড়ি বৃষ্টির জলে ভিজে সারা শরীরে লেপ্টে আছে। তীব্র এক পা করে এগিয়ে গেল। পেছন দিক থেকে নন্দিতার পেটে হাতের স্পর্শ লাগায়। আরেক হাত পিঠ পেয়ে গলায় স্পর্শ করল। নন্দিতা কেঁপে কেঁপে উঠছে। পেছন থেকে জড়িয়ে ধরে তীব্র নন্দিতার ঘাড়ের চুলগুলি সরিয়ে জোরালো একটা কিস করে। নন্দিতা প্রতিবার নড়ে চড়ে উঠছে। এক পা ওকে পাশ ঘুরিয়ে মুখোমুখি করে নিল তীব্র। নন্দিতাকে বুকের সাথে লেপ্টে নিল। নন্দিতার গরম শ্বাস পড়ছে তীব্রর মুখের উপর। চোখে বৃষ্টি পড়ায় টিপ টপ চোখ বন্ধ করছে নন্দিতা। তীব্রর হাত নন্দিতার গালে রাখল। নিজের ঠোঁট আস্তে আস্তে নন্দিতার ঠোঁটের কাছাকাছি আনলো। নন্দিতা লজ্জায় চোখ বন্ধ করল। গোলাপি ঠোঁটগুলো পিটপিট করে কাঁপছে। তীব্র নন্দিতার আঁচল দিয়ে তাদের ঢেকে নিয়ে নন্দিতার ঠোঁটে গভীর একটা চুমু খায়। নন্দিতাও নিজেকে আর আড়াল করতে পারল না। সেও তীব্রর ঠোঁটে ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। কিছুক্ষণ পর তীব্র নন্দিতাকে ছেড়ে দিল। নন্দিতা এক হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে পাশ ফিরে দাঁড়িয়ে রইল। চোখ খুলে দেখল তীব্র বাইক নিয়ে হাজির। চোখের ইশারায় বাইকে উঠতে বলল। নন্দিতাও বাধ্য মেয়ের মতো বাইকে উঠল। উঠে তীব্রর ঘাড়ে এক হাত রাখল। ফুচকাওয়ালা মামার দিকে তাকাতেই দেখল সে মুচকে হাসছে। নন্দিতা লজ্জায় লাল হয়ে গেল। তীব্র একটু লাজুক হাসি দিয়ে বাইক নিয়ে চলল। কোথায় যাচ্ছি আমরা? বাড়িতে। কার বাড়িতে? কার বাড়ি মানে? আমার বাড়ি কি তোমার না? আমি সেটা বলিনি। ধুর, তুমি সারাক্ষণ ঝগড়া করো। কথা বলবো না, যাও তো। তোমার শ্বশুর বাড়ি যাচ্ছে। আমার বাড়িতে একটু কথা বলে কি হতো? বাবা মা তো চিন্তা করবে। আমি ফোন করে বলে দিয়েছি যে আপনাদের মেয়ে আমার সাথে আসবে। কেন বলতে গেলে? তুমি জানো যে আমি আসবো। তোমার তো আমার থেকে ভালো কেউ বুঝবে না। বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা বাতাস। নন্দিতার শীত শীত হতে লাগলো। তবে ভালোই লাগছে তার। পেছন থেকে তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। বাড়িতে ঢুকেই তীব্র নিজের মতো ঘরে গেল। নন্দিতা জীর্ণ পায়ে এগোচ্ছে। ভেজা শাড়ি লেপ্টে যাওয়ায় হাঁটতে সমস্যা হচ্ছে। শেখর চৌধুরী সেখানে উবু হয়ে খবরে কাগজ পড়ছে। নন্দিতা কাছে যেতেই তিনি বললেন, বৌমা চলে এসেছো? কেন ঝগড়া করতে যাও বলো তো? জানোই তো রাগ করে যতবারই বাবার বাড়িতে যাবে ততবারই ওই তীব্রই গিয়ে নিয়ে আসবে। নন্দিতা লজ্জা পেল। মুচকি হেসে মাথা নিচু করে রইল। শেখর চৌধুরী বললেন, বৌমা যাও, ওই ঘরে গিয়ে ভেজা কাপড় পাল্টে নাও। আর আমার জন্য একটু চা করতে পারবে? তোমার হাতে চা না খেলে আমার তৃপ্তিই আসে না। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। 2 মিনিট দাঁড়ান। এক প্রকার হনহন করেই নিজের ঘরে চলে গেল নন্দিতা। ঘরের দরজা লাগিয়ে দিয়ে শাড়িটা খুলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে দেখে তীব্র সারা শরীরে বডি ওয়াশ দিয়ে ফেলাই ভরিয়ে ফেলেছে। নন্দিতা কিছু না পেয়ে মনে মনে ভাবল, এই লোকটা এমন কেন? দরজাও লাগায় না, প্রাইভেসি বলতে কিচ্ছু নাই। নন্দিতা বের হয়ে আসতেই তীব্র নন্দিতার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে নিজের সাথে শক্ত করে ধরে রাখলো। নন্দিতা লজ্জিত ভঙ্গিতে বলল, কি? হ্যাঁ কিছু না, একটু আদর করতে মন চাচ্ছে। ধুর, তুমি স্নান করো, আমি বাইরে আছি। নন্দিতা চেঞ্জ করে নিচে গেল চা বানাতে। যেতেই আরোহীর বাবা আহনাফ চৌধুরী নন্দিতাকে ডাকলো। তিনি বই পড়ছেন। বইয়ে চোখ রেখেই বললেন, কেমন আছো নন্দিতা? আরে চাচা, কেমন আছেন? কখন এসেছেন? এসেছি সকালে। তোমাদের ছেলে হয়েছে না মেয়ে? নন্দিতার চোখ পেয়ে জল গড়িয়ে পড়ল। এই প্রশ্ন তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। ক্ষত বিক্ষত মনটা যেন নির্জীবিত হয়ে ওঠে। নন্দিতার চোখের জল মুছতে মুছতে চলে গেল সেখান থেকে। আহনাফ চৌধুরী কিছুটা অবাক হলেন। তিনি শেখর চৌধুরীর কাছে গেলেন। এই বিষয়ে জানতে চাইলে শেখর চৌধুরী তাকে সবটা খুলে বলল। শুনে আহনাফ চৌধুরী মনে মনে নিজের কাছে নিজেই ছোট বোধ করলেন। তীব্র বিছানায় বসে ফোনে স্ক্রল করছিল। নন্দিতা দরজা খুলে বিছানায় উপর হয়ে শুয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। তীব্র ফোনটা রেখে নন্দিতার পাশে গিয়ে, কি হচ্ছে নন্দিতা, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? নন্দিতা কিছুই বলল না। তীব্রকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করল। অনেকক্ষণ কান্নার পর তীব্রকে বলে, তীব্র,
তুমি কি আমায় নিয়ে খুশি? হঠাৎ এমন প্রশ্ন কেন? আমি তো তোমায় বাবা হওয়ার সুখ দিতে পারলাম না এখনো। আচ্ছা, তুমিও কি মনে মনে এই জন্য আমাকে ঘৃণা করো? তোমার কি সেটাই মনে হয়? না, আমি জানি তুমি আমায় কখনো ঠকাবে না, কিন্তু আমার জন্য তুমি তোমার বাবা মা কষ্ট পাচ্ছে। একটা কথা বলবো, রাখবা? কি কথা? তুমি বিয়ে করে নাও প্লিজ। আমার কথাটা শোনো। আমার জন্য তুমি সারা জীবন বাবা ডাক থেকে বঞ্চিত হবা, এটা আমি মানতে পারবো না। নন্দিতা, থামো তুমি। আমি তো বলেছি বাবা না হতে পারে, আমার কোনো সমস্যা নেই। তবুও কেন এসে বলো তুমি? দেখো, এখন হয়তো তুমি বলছো, কিন্তু যখন আমাদের বয়স হবে তখন তো আমাদের কাউকে লাগবে, তাই না? জীবন তো সবসময় একই থাকে না, পাল্টাই, সাথে মন মানসিকতাও। এখন তোমার মনে হচ্ছে এরকম, কিন্তু কিছুদিন পর ঠিকই তুমি বুঝতে পারবে, তখন আমায় ঘৃণা করবে। আমি এটা সহ্য করতে পারবো না। সারা জীবন আমি এই দোষীভাগী হয়ে থাকতে পারবো না। কেন? আমি কি করতে বলছো? যা করার সব আমি করব, তুমি শুধু সেটাতে হ্যাঁ বলবে। কথা দাও, তুমি আমার কথা শুনবে। তীব্রর হাত নন্দিতা ওর মাথায় রেখে কথাটা বলল। তীব্র হতভম্ব হয়ে গেল। এই মুহূর্তে তার কি করা উচিত সে বুঝতে পারছে না। হাত সরিয়ে দিলেও নন্দিতার প্রবল জোরে সে রাজি হয়ে গেল। রাতে সবাই ডিনার করতে ডাইনিং টেবিলে উপস্থিত। নন্দিতা সবাইকে খাবার সার্ভ করছে। আরোহী গুনগুন করতে করতে তীব্রর পাশের চেয়ারটায় বসলো। নন্দিতার খুব ঈর্ষা হতে লাগলো। তীব্রর পাশে কাউকে সে সহ্য করতে পারে না। তীব্র বিষয়টা লক্ষ্য করেও এড়িয়ে গেল। নন্দিতার শাশুড়ি রাবেয়া চৌধুরী নাক ছিচকাচ্ছে। সব রান্না নন্দিতা করেছে। আহনাফ চৌধুরী খাবারের প্রশংসা করেছেন। এটা রাবেয়া চৌধুরী সহ্য হচ্ছে না। খাওয়া শেষে নন্দিতা ছাদে গেল একাকিত্ব কিছু সময় কাটাতে। উঠে দেখলো সেখানে আগে থেকেই শেখর চৌধুরী দাঁড়িয়ে আছেন। ওনার খাওয়া শেষে হাঁটাহাঁটি করার অভ্যাস। নন্দিতা কাছে গেল। বাবা। কে বৌমা, তুমি এত রাতে সাদে? একটু আসলাম, ভালো লাগছে না। আপনাকে কিছু বলার ছিল। কি বলো? কিভাবে যে বলবো। বৌমা, আমার কাছে কিছু বলতে তো তুমি কখনোই সংকোচ বোধ করোনি, তাহলে আজ সংকোচ বোধ করছো যে? বাবা, আমি চাই তীব্র আবার বিয়ে করুক। ওকে আমি বাবা হওয়ার সুখ দিতে পারিনি, এর দায় আমার সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি এটা চাই না বাবা। আপনাদের বয়স হয়েছে, আপনারাও তো চান আপনাদের নাতি নাতনির মুখ দেখতে, তাদের সাথে সময় কাটাতে। আমি সেটাতে অক্ষম বাবা। বৌমা, তুমি যা বলেছো ভেবে বলছো তো? হ্যাঁ বাবা, আমি ভেবেই বলেছি। আমি সারা জীবন আপনাদের এরূপ না পাওয়ার কারণ হতে চাই না। বলেই নন্দিতা চোখ মুছতে মুছতে নিচে নেমে গেল। কেন জানি আজ ওর প্রচুর কষ্ট হচ্ছে। কেন হচ্ছে সেটা ওর অজানা নয়। তীব্রকে হারিয়ে ফেলার ভয় তাকে ক্রমশ ঘিরে ধরছে। কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে তীব্রর ডাকে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তীব্রকে বলল, কয়টা বাজে? 10টা। কি, এত বেলা হয়ে গেছে আর আমি টেরই পাইনি? তুমি উঠে ফ্রেশ হও, ডাক্তার কাছে যাবো আমরা। দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু তুমি সন্তান সম্ভব হচ্ছ না। এটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে। নন্দিতার বুকটা ধুক করে উঠল। এই বিষয়ে যে কোনো কথাই নন্দিতার কেমন কাটার মতো বুকে বাঁধে। ফ্রেশ হয়ে রওনা হলো ডাক্তারের চেম্বারে। কয়েকটা টেস্ট করে রিপোর্ট হাতে ডাক্তার বসে আছে। সামনের চেয়ারে নন্দিতা তীব্র বসে আছে। দুজনেই চিন্তায় সংকুচিত হয়ে আছে। ডাক্তার হাতে রিপোর্ট নিয়ে ভ্রুকুচকে তাদের দিকে তাকালো। ভারী ভারী স্বরে মিস্টার তীব্র, বললেন, আপনাদের বিয়ের কতদিন হলো? 6 বছর। 6 বছরে আপনার স্ত্রী 2বার প্রেগনেন্ট হয়, আর কোনো কারণে বেবি 2টা বেঁচে নেই? জি। কেন? কারণটা কি বলুন তো? একবার মৃত বেবির জন্ম দেয়, আর একবার জন্মের পর বেবিটাকে খুঁজে পাওয়া যায়নি। লাস্ট কবে আপনার স্ত্রী প্রেগনেন্ট হয়? 2 বছর আগে। সেই বেবি কোথায়? 7 মাস পর জানতে পারি ওর পেটে কোনো বেবি ছিল না। টিউমারের জন্য পেটের আকৃতি বৃদ্ধি পেয়েছিল। তাহলে প্রেগন্যান্সি টেস্টে হয়তো ভুল ছিল। কোথায় করিয়েছিলেন টেস্ট? হসপিটালে। সম্ভাবনা আছে প্রেগন্যান্সির রিপোর্ট কারোর সাথে বদল হয়েছে। সে যাই হোক, টিউমার অপারেশন করিয়েছিলেন? জি। কতদিন আগে? প্রায় 2 বছর আগে। মিস্টার তীব্র, আপনি কাল একবার আসুন। আজ তেমন কিছু বলবো না, আপনি কাল দেখা করুন আমার সাথে। বলেই ফাইলটা রেখে দিয়ে বেলে চাপ দিতেই তার পিয়া আসলো। তাকে বলল, আজ আর রোগী দেখবো না, তাদের বলো কাল আসতে। তীব্র আর নন্দিতা কেবিন থেকে বের হলো। হসপিটালে আসলে নন্দিতার খুব কান্না পায়।
কেননা এখানে আসলেই নবজাতকদের দেখা মেলে, যা নন্দিতার মনকে কাচের ন্যায় ভেঙে গুড়িয়ে দেয়। তীব্র বিষয়টি লক্ষ্য করে, কিন্তু তার কিছু করার উপায় থাকে না। তারা বাড়িতে আসলে রাবেয়া চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে নন্দিতাকে দেখে। তীব্রকে কর্কশ গলায় বলল, কি ডাক্তার কি কোনো আশা দিল? আমার দীর্ঘ বিশ্বাস এই মেয়ে দ্বারা আমাদের বংশে নতুন কেউ আসবে না। রাবেয়া চৌধুরীর কথায় তীব্রর অনেক রাগ হয়। সে কিছু বলে না। মায়ের উপর দিয়ে কথা বলার অধিকার তার নেই। মা বলতেই পারে, মা বলবে না তো কে বলবে। রাতে খাওয়ার পর তীব্র ছাদে গিয়ে সিগারেট ধরালো। এক হাতে ছাদের কার্নিশ, আরেক হাতে জ্বলন্ত সিগারেট। আকাশে পূর্ণিমার চাঁদ, চাঁদের আলোয় কানায় কানায় ভরে গেছে ছাদ। কারোর পায়ে শব্দ এলো। তীব্র মগ্ন হয়ে চাঁদ দেখতে থাকলো। যে এসেছে তাকে তীব্র চিনে ফেলেছে। তার শরীরের গন্ধ তার চেনা, যদিও অনেক বছর আগেই তাদের বিচ্ছেদ হয়। তবুও ভালোবাসার মানুষ কখনো পূর্ণ হয় না। তীব্র করুণ স্বরে বলল, মেহিতা, হুম। আমি ভালো নেই। জানি না কোন পাপে শাস্তি পাচ্ছি আমি। একই তাপে পড়ছি আমি নিজেও। আমি তোমায় ঠকাইনি মেহিতা, তোমার ভালো চেয়েছি আমি। এই ভালো তো আমি চাইনি তীব্র, বলো চেয়েছিলাম। তখন আমি কেবল ভার্সিটি উঠি, আমার নিজের জীবনের নিশ্চয়তা নেই। তোমায় কিভাবে ভালো রাখতাম বলো? আমি ভালোবাসা মানুষের কষ্ট সহ্য করতে পারি না। ভাইয়া তখন মোটামুটি সেটেল হয়ে গেছে। তোমার অন্তত দেখতে পারবো এই আশায় ভাইয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করেছিলাম। তুমি আমি ঠকাইনি মেহিতা, বিশ্বাস করো। আমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম, তাই এমনটা করেছে। আমি জানি তীব্র, কি করব বলো? আমি যে ভুলতে পারছি না, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারো? পরিবারের এত কথা, বাইরের মানুষের কথা, নন্দিতার বাচ্চা না হওয়া, এরপরেও তুমি ওকে এতটা ভালোবাসো কিভাবে? আমার খুব হিংসে হয় জানো। এই ভালোবাসা আমার প্রাপ্য ছিল, কি ছিল না? ভালোবাসা জিনিসটা কত অদ্ভুত। আমায় ক্ষমা করে দিও তীব্র। তোমার উপর রাগ ঘৃণায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। একটা মেয়ে সব সহ্য করে, ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে তা সহ্য করতে পারে না। অনেক রাত হয়েছে, ঘরে যাও, নন্দিতা অপেক্ষা করছে। মেয়েটা চলে গেল। তীব্র সিগারেটটা শেষ করে নিজে রুমে গেল। নন্দিতা শুয়ে পড়েছে। চোখের কোণে জল বেঁধে আছে। কান্না করতে করতে ঘুমিয়ে গেছে হয়তো। তীব্র অনেকক্ষণ ঘুমন্ত নন্দিতাকে দেখল। মুচকি হেসে নন্দিতার কপালে একটা চুমু দিয়ে শরীরে কাঁথাটা জড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তীব্র নাস্তা না করেই ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য বেরিয়ে গেল। ডাক্তারের চেম্বারে বসে আছে। তিনি একটা পান মুখে দিলেন। তীব্রর দিকে সিগারেটের প্যাকেট এগিয়ে দিলেন। তীব্র নাসূচক মাথা নাড়ল। ডাক্তার তার পিএকে ডাকলো, ডেকে কি যেন বলল। কিছুক্ষণ পর একজন লোক আসলো চেম্বারে। তীব্র কিছুটা অবাক হলো। ডাক্তার তীব্রকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার তীব্র, দেখুন তো ইনি কি আপনার স্ত্রী? পেটে টিউমারের অপারেশন করিয়েছিলেন। ডাক্তার শিহাব, আপনি কি জানেন ডাক্তার পেশেন্টটা কি? জি স্যার। আপনি যে এরকম একটা কাজ করলেন, নিজেকে ক্ষমা করতে পেরেছেন তো? তীব্র কিছুটা হতভম্ব হচ্ছে। কি হচ্ছে তার বোধগম্য হলো না। সে যে ডাক্তারের কাছে এসেছে তার নাম ডাক্তার হাবিব। ডাক্তার হাবিব তীব্রর উদ্দেশ্যে বললেন, মিস্টার তীব্র, সরি টু সে, আপনার স্ত্রী কখনো মা হতে পারবে না। তীব্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তেই সারা শরীর ঘামতে শুরু করলো। তীব্র নিজের শার্টের উপরের বোতাম খুলে ফেলল। ডাক্তার হাবিব তার দিকে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, আপনি উত্তেজিত হবেন না, নিজেকে সামলান। আপনি ভেঙে পড়লে আপনার স্ত্রীকে শক্তি যোগাবে কে? ডাক্তার, আপনি এটা কি বললেন? হ্যাঁ মিস্টার তীব্র, আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবে না, কারণ বাচ্চা হওয়ার যে নাড়ি থাকে সেটা কেটে ফেলা হয়েছে। তীব্রর মাথায় যেন আগুন জ্বলে উঠল। কাজটা কে করেছে সেটা বুঝতে আর বাকি রইল না। লাথি মেরে চেয়ার থেকে উঠে ডাক্তার হাবিবের শার্টের কলার ধরে গালে ঠাস ঠাস করে চড় দিতে দিতে অকথ্য ভাষায় গালাগালি করল। এসব গালির সাথে সে পরিচিত নয়। নিজেকে যেন হারিয়ে ফেলেছে। মাথার চুল মুঠো করে দেয়ালের সাথে চেপে ধরল তীব্র। ডাক্তার শিহাবের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে।
সাদা এপ্রন লাল টকটকে হয়ে গেছে। ডাক্তার হাবিব বেল চাপতেই বাইরে থেকে 4 জন এসে তাদের সরিয়ে দেয়। প্রথম 2 জন আসে। তারা তীব্রর হিংস্রতার কাছে টিকতে না পেরে ডাক্তার হাবিব আবার 2 জনকে ডেকে পাঠায়। থানায় অফিসারের সামনে মুখোমুখি হয়ে বসে আছে ডাক্তার হাবিব, ডানে বসে আছে তীব্র। ডাক্তার শিহাবকে রাখা হয়েছে ডাক্তার হাবিবের বাম দিকে। তার মাথায় ব্যান্ডেজ করা। তীব্রর চোখ লাল রক্তবর্ণ ধারণ করে আছে, হাতের মুঠো শক্ত। সে কোনো কথা বলছে না, ভেতরে ভেতরে এক পাহাড় কষ্ট নিয়ে বসে আছে। অফিসার গম্ভীর স্বরে বলল, ডাক্তার শিহাব, নিজের করা অপরাধ কি স্বীকার করবেন না ডলামলা দিতে হবে? স্যার, আমি আমার অপরাধ স্বীকার করব। আমি নিজ ইচ্ছেই করিনি স্যার। সেটা তো জানি, কার কথা বলছেন বলুন। আমি যখন ওনার স্ত্রীর অপারেশন করছি তখন কেউ একজন আমার ফোনে ফোন করে। থিয়েটারে ফোন সাথে কেন আপনার? স্যার, আমার কাছে সবসময় একটা ফোন থাকে, সেখানে অতি প্রয়োজনীয় ছাড়া ফোন করে না কেউ। ফোন করে কি বললো? ফোন করে বলল নন্দিতা যেন কোনোদিনও মা হতে না পারে, সে ব্যবস্থা করতে। আমি রাজি না হলে একটা ভিডিও পাঠাই। সেই ভিডিওতে দেখলাম কেউ একজন আমার মেয়ের মাথায় পিস্তল তাক করে ধরে আছে। তারা বলল যদি না করি তাহলে আমার মেয়েকে তারা মেরে ফেলবে। বাবা হয়ে মেয়ের এরূপ অবস্থা দেখে তাদের কথা মতো আমি পাপ কাজটা করি। তীব্র ক্ষিপ্ত হয়ে ডাক্তার শিহাবের উপর তেড়ে যেতেই কয়েকজন কনস্টেবল মিলে তীব্রকে আটকালো। অফিসার তীব্রকে বলল, মিস্টার তীব্র, আপনি শান্ত হন, আমরা বিষয়টা দেখছি, এর সাথে যুক্ত সবাই শাস্তি পাবে। তীব্র চেয়ারে বসতেই ফোনে আসলো। ফোনের স্ক্রিনে ভাবি নামটা ভেসে এলো। রিসিভ করতেই ও পাশ থেকে কান্না মিশ্রিত আওয়াজ আসলো, তীব্র, তোমার ভাইয়াকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তুমি কিছু একটা করো প্লিজ, ওকে ফিরিয়ে নিয়ে এসো প্লিজ। পুলিশ ধরে নিয়ে গেছে মানে? কেন? আমি জানি না, ওর শুধু ফোন করে বলল ওকে নাকি পুলিশ ঘিরে ফেলেছে। তারপর হঠাৎ ফোনটা কেটে গেল, তারপর ফোন করলাম, ফোন বন্ধ। ভাইয়াকে পুলিশে কেন ঘিরে ধরবে? কেমন করেছে ভাইয়া? আচ্ছা, তুমি চিন্তা করিও না, আমি দেখছি। প্লিজ কিছু একটা করো, আমার খুব টেনশন হচ্ছে। কি হয় আমায় জানাও প্লিজ, আমি অপেক্ষা করে থাকবো। তীব্র চেয়ার ছেড়ে উঠে থানা থেকে বের হতেই হতভম্ব হয়ে গেল। পুলিশের জিপ এসে থানার সামনে থামল। সেখান থেকে ভাইয়া নামছে, হাতে হাত করা, পরনে শর্ট প্যান্ট। একজন পুলিশ তার গেঞ্জি ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসছে। তীব্র হাত তুলে বাধা দিল। পুলিশ গেঞ্জি ছেড়ে দিল। তীব্র অফিসারের সামনে বসে আছে। একেই তো তার একটা সমস্যা নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে ভাইয়া, যে পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে, তিনি অফিসারকে বলল, স্যার, আবাসিক হোটেল থেকে এনারে নিয়ে এসেছি, বেটায় একটা। বাকিটুকু বলতেই অফিসার হাতের ইশারায় থামতে বলল। তীব্রর বুঝতে বাকি রইল না কেন তার ভাইয়াকে থানায় নেওয়া হয়েছে। লক্ষ্য করলো ভাইয়ার দিকে তাকাতেই চোখ সরিয়ে নিচ্ছে। মনে মনে লজ্জা ভয় তাকে ঘিরে ধরেছে। তীব্রর মনে মনে ঘৃণা হতে লাগলো। অফিসার হাতের ইশারায় তাকে লকআপে ঢুকাতে বলল। তীব্র কিছু বলল না। অফিসার ডাক্তার শিহাবের দিকে তাকিয়ে বললেন, আপনি থামলেন কেন? বলুন, শুরু করুন। স্যার, যা বললাম সব সত্যি। আপনি চাইলে আমার ফোন চেক করে দেখতে পারেন, সেই দিনের ভিডিওটা আমি সেভ করে রেখেছিলাম। বলেই ফোনটা অফিসারের কাছে এগিয়ে দিল ডাক্তার শিহাব। অফিসার কিছুক্ষণ ফোনে সব চেক করলো, তারপর বলল, মানলাম আপনাকে বাধ্য করা হয়েছে, কিন্তু সেজন্য আপনি আইনের সাহায্য নিতেন, নইলে প্রয়োজনে মিথ্যে বলতেন। সে এসে তো দেখতো না যে নারীটা কেটেছেন কিনা। স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। একমাত্র মেয়ে, অনেক ভালোবাসি আমি। যদি পরে জানতে পারে আমি কাজটা করিনি, তাহলে আবার যদি আমার মেয়ের ক্ষতি করে দেয়, এই ভয়ে আমি কাজটা করেছি। স্যার, আমি পাপ করেছি স্যার, আমার শাস্তি আমি মাথা পেতে নিব। অফিসার, আমি কি ভিডিওটা দেখতে পারি? শিওর। তীব্র ভিডিওটা ওপেন করতেই চমকে উঠল। আরে, এই ভিডিওটা তো ভাইয়ের সেই পেন্ড্রাইভে দেখেছিলাম, যখন নন্দিতার অপারেশন হয় তখন। তার মানে এসবের পেছনে ভাইয়ের হাত আছে। কেনই বা সে এসব করতে যাবে? তীব্র নিজের ভাই যে তার এত বড় ক্ষতি করতে পারে, এটা সে স্বপ্নেও ভাবেনি। রোবটের মতো ফোনটা টেবিলে রাখলো। লকআপের দিকে তাকাতেই তীব্রকে দেখে ওর ভাইয়া চোখ সরিয়ে নেয়। তীব্রর ইচ্ছে করছে ওর ভাইয়াকে উচিত শিক্ষা দিতে,
কিন্তু সে সেটা পারবে না। মনে মনে ভাইয়ার মুখে থুতু দিল। তখনই ফোনটা আবার বেজে উঠল। তীব্র রিসিভ করলো না। পরপর কয়েকবার বাজতেই তীব্র রিসিভ করে রাগী কণ্ঠে বলল, কি হয়েছে? রিসিভ করছে না দেখো, বারবার ফোন দেওয়ার কি আছে? তীব্র, কি হয়েছে? রেগে আছো কেন? তোকে আনন্দে থাকবো? আনন্দে থাকতে দিচ্ছ কেউ? কি হলো তোমার? আচ্ছা, তোমার ভাইয়ার কি কোনো খবর পেলে? আমার সামনে লকআপে দাঁড়িয়ে আছে, চোরের মতো তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছে। লকআপে মানে? কি করেছে ও? এখন রাখছে। বলেই ফোন বন্ধ করে রাখলো তীব্র। অফিসার বলল, মিস্টার তীব্র, আপনি কি এনাকে চেনেন? উত্তরে তীব্র কিছু বলল না। রাগী চোখে একবার ওই কালপ্রিটটার দিকে তাকালো। অফিসার তীব্রকে উদ্দেশ্য করে বলল, অপরাধীকে খুঁজতে হবে না, সে সামনে আছে, তাই না ভাইয়া? তীব্রর কথা শুনে ওর ভাইয়া গায়ের গেঞ্জি খুলে ফেলল। মাথার চুল টানতে লাগলো। বড় বড় শ্বাস নিতে নিতে লকআপের ফ্লোরেই পড়ে গেল। বিষয়টি দেখে তীব্র কোনো রিয়াকশন করল না। তার মনের যে ঘৃণা তা ক্রমশ বাড়তেই থাকলো। লকআপ খুলে তীব্রর ভাইয়াকে বের করা হলো। ডাক্তার এসে প্রেশার চেক করে বলল, সব ঠিক আছে। তীব্র অট্টহাসি দিতে দিতে বলল, অভিনয় তুমি বরাবরই সেরা ছিলে ভাইয়া, নাহলে আমার ঘরে আমার বিশ্বসূত্র সেটা জানতেই পারতাম না। অফিসার তীব্রকে উদ্দেশ্য করে বলল, মিস্টার তীব্র, আমরা এর তদন্ত শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই আমরা অপরাধীকে খুঁজে বের করব। মিস্টার তীব্র, আপনি একটু আগে বললেন যে অপরাধী আপনার সামনে। কে সে? এই যে সামনে বসে আছে, নাটক জগতের শ্রেষ্ঠ অভিনেতা। একটু পরিষ্কার করে বলবেন। অফিসার, আমার স্ত্রীর অপারেশনের পরের দিন আমি বাড়িতে আসি ওর জন্য স্যুপ করে আর একটু বিশ্রামের জন্য। তখন কোনো কারণে ওর ঘরের লকার একটা পেনড্রাইভ পাই, সেখানে ভিডিওটা পেয়েছিলাম। যখন এই কালপ্রিটকে বললাম এটা কিসের ভিডিও, তখন বলল এটা নাকি তার নতুন একটা সিরিজের কনসেপ্ট। তীব্র ওর ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, তোমায় আমার অভিভাবক মানতাম, ভাবতাম তুমি তো আমার আপন মানুষগুলোর মধ্যে একজন, আর সে তুমি আমার সাথে এরকম একটা জঘন্য কাজ করতে পারলে। আমায় মাফ করে দে তীব্র, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোর প্রতিশোধ নিতেই আমি এরকম কাজ করেছি। একটা অপরাধ ঢাকতে গিয়ে অনেকগুলো অপরাধে জড়িয়ে গেছি। কি? আমার উপর প্রতিশোধ মানে? হ্যাঁ, তোর উপর প্রতিশোধ। মিহিকা যে তোর প্রেমিকা ছিল সেটা আমায় আগে বলেছিলি? হঠাৎ এসব বিষয় কেন? বিয়ের পর থেকেই মিহিতা আমার থেকে দূরে দূরে থাকতো, আমি কারণটা জানতাম না। আর যখন জানলাম যে তুই আমার জীবনটা নিয়ে ছেলে খেলা করেছিস, তখন আমি এরকমটা করি। এই সামান্য কারণে তুমি এত বড় পাপ করেছো আমার সাথে? আমায় ক্ষমা করে দে তীব্র, আমায় মাফ করে দে। বলেই তীব্রর পা জড়িয়ে ধরল। তীব্র ঝটকা দিয়ে পা ছাড়িয়ে নিল। কর্কশ স্বরে বলল, যে মেয়েকে নিয়ে হোটেলে গেলে সেটা কে? রাস্তায় যারা রংচং মেখে থাকে তারা নিশ্চয়। ও একজন কো আর্টিস্ট, একসাথে আমরা কাজ করি। কাজ করতে করতে আমাদের মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। তারপর চুপ, একদম চুপ। লজ্জা লাগছে না এসব বলতে? মুখে একটুও পাচ্ছে না? ভাবিকে রেখে এসব করে বেড়াচ্ছ, চরিত্রহীন। আর তুই কি দুধে দেওয়া তুলসী পাতা? মিহিতার সাথে তুই শারীরিক সম্পর্ক করিসনি? ও, তাতে কোনো দোষ নেই, তাই না? কি বললে? কে বলেছে তোমার এসব কথা? বলো, কে বলেছে? আমি নিজ চোখে দেখেছি তোরা ওই পুরনো আসবাবপত্র রাখার ঘরটায় সময় কাটাচ্ছিলি। সেই ভিডিও আছে আমার কাছে। এটা যে মিহিতা করেছে তাকে ফাঁসানোর জন্য, এটা বুঝতে পারল তীব্র। তবে কিছু বলল না, কারণ একসময় মিহিতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও এখন সে শুধরেছে। সত্যিটা সবার সামনে আসবেই। ওর সাথে যে আমার শারীরিক সম্পর্ক হয়নি, এটা মিহিতা নিজের মুখেই স্বীকার করবে। এটা ভেবে চুপ করে রইল। তবে বেশিক্ষণ থাকতে পারল না। ঘৃণায় থানা থেকে বের হয়ে বাহিরের বটগাছটায় বসে রইল। একটা সিগারেট ধরালো। বেরিয়ে না আসলে হয়তো সে নিজেকে সামলে নিতে পারত না। নিজের ভাইয়াকে রক্তাক্ত করে দিত। সিগারেট খেতে খেতে হঠাৎ একটা কথা মনে হয়। সিগারেটটা ফেলে দিয়ে দৌড়ে ভিতরে যায়। ওর ভাইয়ার শার্টের কলার ধরে গম্ভীর স্বরে বলল, আমার দুই সন্তানকে তুমি শেষ করেছ, তাই না? তীব্রর কণ্ঠটা গম্ভীর হলেও সেখানে যে ওর ভাইয়াকে ভস্ম বানিয়ে দেওয়ার মতো এত পরিমাণ তেজ আছে সেটা ওর ভাইয়া বুঝতে পারল। নিচু স্বরে বলল, প্রথম সন্তানটা মৃত জন্ম দিয়েছিল, তারপরের সন্তানটা। তারপরেরটা কি?
যেদিন তোর দ্বিতীয় সন্তান হলো সেদিন নার্সকে টাকা দিয়ে আমি মুখ বন্ধ করে বাচ্চাকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ি। তারপর একটা এতিমখানায় রেখে চলে এসেছিলাম। তার মানে আমার সন্তান এখনো বেঁচে আছে? হ্যাঁ ভাই, তুই চিন্তা করিস না, আমি ওকে কোনো কষ্ট রাখিনি, সব রকম সুযোগ সুবিধা দিয়েছি। তুই যদি আমার নিজের ভাই না হতি তাহলে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতি না। বাবা মাকে সন্তান থেকে আলাদা করার সুযোগ সুবিধা করে দিয়েছিস, তাই না? তোর সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে। কোন এতিমখানায় আমার ছেলে? বল, কোথায়? অফিসার জিপে তীব্র এবং তার ভাইয়াকে তুলল। তীব্রর সন্তানকে যে এতিমখানায় রাখা হয়েছিল সেখানে। তীব্র শুধু ছটফট করছে, চোখ গড়িয়ে টপ টপ করে অশ্রু গাল বেয়ে পড়ছে। তখনই নন্দিতার ফোন আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে নন্দিতা বলল, তীব্র কোথায় তুমি? সকাল থেকে তুমি নেই জানো বাড়িতে। নন্দিতার কথা থামিয়ে দিয়ে তীব্র বলল, নন্দিতা, আমাদের দ্বিতীয় সন্তান এখনো বেঁচে আছে। হসপিটাল থেকে চুরি করেছিল আমার নিজের মায়ের পেটের কালপ্রিট ভাই। কি বললে? আবার বলো প্লিজ, আবার বলো না, কি বললে? হ্যাঁ নন্দিতা, আমাদের সন্তান বেঁচে আছে। খট করে শব্দ হয়ে ফোনটা কেটে গেল। তীব্রর বিষয়টা খটকা লাগলেও সন্তানকে খুঁজে পাওয়ার প্রবল সুখ তাকে অন্য সকল চিন্তা থেকে বিরত রাখল। প্রায় 3 ঘন্টার রাস্তা অতিক্রম করার পর যেই এতিমখানা পাওয়া গেল, তীব্র ঝাঁপ দিয়ে জিপ থেকে নামল। জিপটা তখনও থামেনি। ভাইয়া, কোথায় আমার ছেলে? কোথায়? তীব্রর ভাইয়া সমুদ্র বলে ডাক দিতেই একটা ফুটফুটে একটা বাচ্চা ছেলে গুটি গুটি পায়ে কাছে এলো। তীব্র নিজেকে আর আটকে রাখতে পারল না। নিজের ছেলেকে জড়িয়ে ধরে মুখে চুমো দিতে দিতে কান্না করতে লাগলো। অফিসার ওর ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, একটা বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছেন, এত বড় পাষাণ কিভাবে হতে পারলেন? দেখুন, ছেলেকে কাছে পেয়ে বাবার আর্তনাদটা একবার দেখুন। এই যে এক স্বার্থহীন ভালোবাসা। এই দৃশ্য দেখে ওর ভাইয়ার চোখেও জল এলো। বাচ্চা ছেলেটা হঠাৎ এরূপ কর্মকাণ্ডে ভয় পেয়ে গেল। কেউ একজন এসে তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, জড়িয়ে ধরে কান্না করছে। এটার কারণ সে জানে না। তীব্রর ভাইয়ার দিকে তাকিয়ে তোতলানো স্বরে বলল, সুপারম্যান ইনিকে আমায় দলিয়ে ধরতে আইতে আমার ভয় লাগতে। তীব্র বলল, আমার জরুরি, আমি যে তোমার বাবা, তোমার বাবা, একবার বাবা বলে ডাকো। তুমি আমার বাবা না, তোমার মেন, আমি তোমার কাঁধে দাবো। তীব্রর ভাইয়া দুহাত বাড়াতেই সমুদ্র ওর ভাইয়ার কোলে লাফিয়ে পড়ল এবং গলা জড়িয়ে ধরে থাকলো। তীব্রকে উদ্দেশ্য করে বলল, এই হলো তোর সন্তান। আমি এতটাও খারাপ না ভাই আমার। ওকে রোজ আমি দেখতে আসি, যখন যা লাগে সব কিনে দেই। ওর বাবা মায়ের অভাব পূরণের সকল চেষ্টা আমি করেছি। ও আমায় ভালোবেসে সুপারম্যান বলে ডাকে। সুপারম্যান তো বলতে পারে না, বলে তুপারম্যান। সমুদ্র, ইনি হলো তোমার বাবা। তীব্র এবং নন্দিতার সন্তান সমুদ্র। নন্দিতা এখন তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বসে আছে। তীব্র বসে নন্দিতার সাথেই। এতিমখানা থেকে সোজা তীব্র বাসাতে চলে আসে। সাথে তার সন্তান, ভাইয়া এবং পুলিশ অফিসারও ছিল। জিপ বাড়ির সামনে দাঁড়াতেই তীব্র ওর সন্তান সমুদ্রকে নিয়ে বাড়িতে ঢুকেই, নন্দিতা, নন্দিতা কোথায় তুমি? দেখো, আমাদের ছেলে। দেখবে না নিজের ছেলেকে? বলে ডাকতে ডাকতে সোফায় বসল। এদিকে নিজের সন্তান বেঁচে আছে এই খবর যখন তীব্র ফোন করে নন্দিতাকে জানায়, তৎক্ষণাৎ সে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। এত বড় ধাক্কা সামলাতে পারেনি। কাজের মেয়েটা দেখতে পেল নন্দিতা ফ্লোরে পড়ে আছে। তারপর মাথায় জল ঢালার পর নন্দিতার শ্বশুর ডাক্তার ডাকলে নন্দিতাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। জ্ঞান ফিরতেই তীব্রর সেই কথাটা শুনে স্যালাইনের লাইনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো নিচে ছুটতে থাকে। নিজের ছেলেকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরে বসে আছে। কান্না করতে করতে তার চোখের জল শুকিয়ে গেছে। অফিসার তীব্রর ভাইয়াকে বলল, চলুন, আপনার শাস্তির এখন অনেক বাকি। আমি সব শাস্তি মাথা পেতে নিতে রাজি অফিসার। আমার মনে আর কোনো কষ্ট নেই। একটা অপরাধ ঢাকতে আরেকটা অপরাধ করেছিলাম, জড়িয়ে গিয়েছিলাম। এখন আমি কিছুটা মুক্ত। শাস্তি আমি মাথা পেতে নেব। হাতে হাত কড়া পরিয়ে নিয়ে যেতেই তীব্র বলল, অফিসার দাঁড়ান। অফিসার দাঁড়ালো। তীব্র উঠে চোখের জল মুছল। কাছে গিয়ে বলল, ভাইয়া, তুমি যে অপরাধ করেছ তার কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ। আর তার থেকে বড় কথা,
আমি আমার সন্তানকে ফেরত পেয়েছি। আজ আমার বড়ই খুশির দিন। এই দিন আমি চাই না তোমার জন্য মেহিতা, বাবা মা মনে মনে কষ্ট পাক। মানুষ ভুল করে, তুমিও করেছ, এবং ভুলটা বুঝতে পেরেছ, এটাই অনেক। যতই হোক, তুমি তো আমার ভাইয়া, ছোট থেকে তোমার আদরে বড় হয়েছে। কিভাবে তোমার শাস্তি দেখব বলো? ভাই আমার, একটু জড়িয়ে ধরতে দিবি তোর এই পাপী ভাইকে? তীব্রকে জড়িয়ে ধরে কান্না করছে। মিস্টার শেখর তার দুই ছেলেকেই জড়িয়ে ধরে তিনিও কান্না করছেন। আজ যে মান অভিমানের পালা শেষ হতে চলেছে। নিজের রক্তের সম্পর্কের ভাইকে রেখে তার সুখের দিনে যে একটা অপূর্ণতা রয়ে যাবেই। তাদের মান অভিমানের পালা দেখে অফিসার চোখের জল মুছে বলল, এমন ভালোবাসার সম্পর্ক আমি আগে কখনোই দেখিনি। সত্যিই তো, এত অভিমান রেখে কি হবে? ভুলটা বুঝতে পেরে একসাথে থাকাই তো জীবন। আমরা বাঁচি বা কয়দিন? এই কটা দিন যদি হিংসা অভিমান করেই চলে যায়, তাহলে বেঁচে থাকার কোনো অর্থই হয় না। আপনাদের পরিবারের ব্যাপার আপনারা বুঝে নিন। আমি আসি তাহলে। কোথায় যাচ্ছেন অফিসার? মিষ্টিমুখ করেছেন। আজ আমার সব থেকে খুশির দিন। রাবেয়া বেগমকে বেজায় খুশি লাগছে আজ। তিনি অফিসারকে শুধু মিষ্টি খাইয়েই রেহাই দেননি, সাথে 5টা প্যাকেটে মিষ্টি দিয়েছে। নন্দিতাকে জড়িয়ে ধরে বলল, বৌমা, আমাকেও তুমি মাফ করে দিও, অনেক কথা শুনিয়েছি তোমায়। নন্দিতা উত্তরে বলল, মা কি বলছেন আপনি? আপনি তো মা, মাকে মা বলবো না তো কি বলবো? আমার নিজের মাকে তো ছেড়ে এসেছি, এখন আপনিই তো আমার আরেক মা। শেখর চৌধুরী আহ্লাদে গদগদ হয়ে বললেন, কই আমার দাদু ভাই? কই আমার দাদু ভাই? দাদু ভাই চলো তো আমরা খেলি। তোমার জন্য কত শত খেলনা কিনে রেখেছি, দেখবে চলো। সমুদ্র আনন্দে উৎফুল্ল হয়ে শেখর চৌধুরীর সাথে বাগানে গেল। সমুদ্র ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, বল করছে শেখর চৌধুরী। নন্দিতা সমুদ্রের হাত ব্যাটের সাথে ধরে আছে, ছোট বাচ্চাদের যেভাবে হাত ধরে ক্রিকেট খেলায় সেভাবে। আর তীব্র আছে স্ট্যাম্পের পেছনে। রাবেয়া বেগম আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত, তার মুখে যেন হাসি সরছেই না। শেখর চৌধুরী বল করলেন। নন্দিতা সমুদ্রের হাত দিয়ে ধরে থাকা ব্যাট দিয়ে বলে মারতেই বলটা উড়ে দূরে গিয়ে পড়ে। সমুদ্রে খিলখিল করে হাসছে, তাকে জড়িয়ে ধরে হাসছে নন্দিতা। পাশে দাঁড়িয়ে চোখে টলমলে জল নিয়ে তীব্র তাকিয়ে আছে। শেখর চৌধুরী তীব্রর কাঁধে হাত রাখলেন। মা ছেলের এই ভালোবাসা উপভোগ করছে। মায়ের ভালোবাসা কত সুন্দর। সমুদ্র নন্দিতার দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, তুমি দলিলে দললে আমার এত ভালো লাগে কেন? কেউ দলিলে দললে আমার এত ভালো লাগে না, কিন্তু তুমি দলিয়ে দললে আমার খুব ভালো লাগে। সন্তানের মুখে এরূপ কথা শুনে একটি মায়ের অবস্থা কিরূপ হতে পারে সেটা বর্ণনা করা যায় না। এভাবেই দিন কাটতে লাগলো। সমুদ্র এখন বড় হয়েছে, ক্লাস 2তে পড়ে। একদিন স্কুল থেকে এসে দেখলো তীব্র দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটা দেখে কোনো রকমে ব্যাগটা রেখে রান্নাঘর থেকে নন্দিতার হাত ধরে টানতে টানতে উপরে তীব্রর পাশে নিয়ে এসে বলল, বাবাই দেখো না, মা নিয়ে এসেছি, লুকিয়ে লুকিয়ে খাও, তাই না? এবার মজা বুঝবে। সরি বাবু, এই যে দেখো কান ধরছে, এই যে নাক মুচ্ছে, আর কখনো এসব জিনিস ছুঁয়ে দেখবে না। খুশি? সমুদ্রের এইরূপ তোতলানো কথা শুনে তীব্র আর নন্দিতা আবারও হাসল। তীব্র সমুদ্রকে কোলে নিয়ে নন্দিতাকে জড়িয়ে ধরল। তাদের সুখের জীবন শুরু। একটা ছেলে ফিরে পেল তার পরিবার, বাবা মা পেল তার সন্তান। আর কি চাই? এটাই কি যথেষ্ট নয়? সমাপ্ত।